আচ্ছা, যাদেরকে আমি পার্টিসিপেন্ট লিস্টে পাইছি, প্রেজেন্ট দিয়ে দিয়েছি, এর বাইরে কেউ থাকলে বলো, না হলে আমরা স্টার্ট করবো ক্লাস। স্যার, ইশতিয়াক আলম ইফতি প্রেজেন্ট স্যার। কি ইশতিয়াক আলম ইফতি, হ্যাঁ দিয়েছি। আর কারো বাকি আছে? স্যার আমার সাদমান শাহরিয়ার্স দিয়া পড়ছে। দেওয়া হয়েছে। রাফিদ আলম। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত, বাকিরা পরে দিবে। স্যার বীর রাফিদ আল প্রেজেন্ট আছে স্যার। হ্যাঁ, দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। ওকে, সো আমরা নোড, মেশ, ব্রাঞ্চ, এগুলোর লাস্ট ক্লাসে এগুলো দেখছিলাম, ডেফিনেশন এন্ড হালকা পাতলা পরিচয়। তো এগুলোর অ্যাপ্লিকেশন হিসেবে আমরা ওই স্লাইডের কিছু প্রবলেমস দেখবো। এই তারপরে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা শিখবো, কারণ আমরা সিরিজ প্যারালাল কনফিগারেশন সম্পর্কেও আগের ক্লাসে বলছি। তো প্রথমে আমরা একটু নোড আর মেশটা আইডেন্টিফিকেশনটা কতটুকু মনে আছে একটু জাস্ট রিফ্রেশ করে নিব এই প্রবলেমটা দিয়ে। এই সার্কিটটাতে আমাদেরকে নোড গুলো আইডেন্টিফাই করতে বলছে এবং কতটা নোড আছে সেই নাম্বারটা আস্ক করছে। একইভাবে মেশ গুলো আইডেন্টিফাই করে কতটা মেশ আছে সেই নাম্বারটাও জানতে চাইছে। তো আমরা প্রথমে নোডটা বের করি। তো নোড এর কনসেপ্টটা কি ছিল, যে আমার একটা করে ব্রাঞ্চ ক্রস করলে আমার সার্কিটে নতুন নোড ইন্ট্রোডিউস হয়। তাছাড়া যতক্ষণ আমার শুধু ইলেকট্রিক্যাল ওয়্যার থাকবে সেটা কিন্তু একই নোডের আন্ডারে পড়ে আর কি। তো তাই যদি হয়, আমরা এই সার্কিটে একটু ডিফারেন্ট কালার ইউজ করব, কারণ এখানে আমার স্কোপ আছে, বাট পরীক্ষার খাতায় তোমাদের এই জন্য যে আলাদা কালারের পেন নিয়ে যেতে হবে তা না, আমি জাস্ট বোঝানোর জন্য একটু ডিফারেন্ট কালার সেখানে ইউজ করব। তো আমরা যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারি সার্কিটের। কথার কথা, এই যে 100 ভোল্ট আছে, সেই 100 ভোল্টের যে পজিটিভ টার্মিনালটা, সেই নোডটা কত দূর যাওয়া যায় সেটা আমরা একটু দেখি। সো আমরা এখানে স্টার্ট করলাম এবং আমি যদি দেখি যে 100 কিলো ওহমের এই লেফট এন্ডে আমার শেষ করে দিতে হচ্ছে, কারণ আর কোনো পাথ কিন্তু নাই যেখানে আমি এই 100 ভোল্টের পজিটিভ টার্মিনালের যে নোডটা সেটাকে ক্যারি করব সামনে। এরপরে তুমি যদি পিছে আসো, তাহলে 100 ভোল্টের নেগেটিভ টার্মিনাল মানে 100 ভোল্টের ব্রাঞ্চটা ক্রস করা লাগছে। আবার তুমি যদি সামনে যেতে চাও, এই যে 10 কিলো ওহম, নট 100 কিলো ওহম, তো 10 কিলো ওহমকেও ক্রস করা লাগছে। তো দুই দিকেই আমার কিন্তু কোনো না কোনো ব্রাঞ্চ বা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ক্রস করা লাগছে। তো ওই নোডটা আর কি হবে না, ক্যারি ফরওয়ার্ড হবে না। তাহলে এইটুকু হচ্ছে আমার একটা নোড, এটার আমরা একটা নাম দিই, কথার কথা আমি নাম দিলাম এ। ওকে, সো এই নোড আমাদের এইটুকুই। এবার মুভ করি নেক্সট কোনো একটা নোট দিয়ে, আমরা ধরো রেড কালার ইউজ করে এবার আমরা আরেকটা নোট স্টার্ট করবো। তো 100 ভোল্টের ওই নেগেটিভ টার্মিনালটা দিয়ে স্টার্ট করা যায়। তো আমি যদি এখান থেকে স্টার্ট করি এবং আমি এখন কত দূর যাবো এটা নিয়ে, যত দূর আমি ব্রাঞ্চলেস যাইতে পারবো। কোনো একটা রাস্তাতে আটকে গেলে আমি দেখবো যে মাল্টিপল অন্য কোনো রাস্তা আছে কিনা যেখানে ব্রাঞ্চলেস ট্রাভেল করা যায় এই নতুন নোটটাকে নিয়ে। সো আমি স্টার্ট করি 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 এবং আমি অনেক দূর যাইতে পারছি আর কি, ঠিক আছে। এবার একটু ব্যাক আসতে হবে এবং হ্যাঁ, ব্যাক আসতে যে আমি দেখতেছি যে আরো সুযোগ আছে আমার। এই যে 120 ভোল্টের এই পজিটিভ টার্মিনাল পর্যন্ত, তারপর আবার একটু ঘুরতে হবে। ঘুরে আমি 2 অ্যাম্পিয়ারের এদিক পর্যন্তও যাইতে পারতেছি। উম এই, হ্যাঁ, এটাও, এবং এই যে এরকম ভাবে ক্লোজড লুপ টাইপের একটা মার্কিং করলে তোমার সুবিধা হয়। কিরকম সুবিধা? এই যে আমি একটা ক্লোজ লুপ ফর্ম করলাম নোডটার রিজিয়নটা মার্ক করতে, এর মধ্যে যদি কোনো ব্রাঞ্চ পড়ে যায় তাহলে তুমি বুঝবা যে তোমার এই মার্কিংটা রং হয়েছে। বাট একটু যদি খেয়াল করো, এর মাঝে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বা ব্রাঞ্চ মানে ইনসার্কেল বা ক্লোজড হয় নাই, তাহলে আমার মার্কিং ঠিক আছে এবং তাহলে এই পুরা এরিয়াটাই একটা মাত্র নোড। ওকে, সো আমরা এটার একটা নাম দিই, কথার কথা বি। সো এইটুকু হচ্ছে আমাদের বি নোড। ওকে, সার্কিটের একটা মেজরিটি অংশ বি নোড কভার করে ফেলছে, সো আমার আর বেশি কিছু বাকি নাই মার্কিং এর। সো বাকি যে ছোট ছোট রিজিয়ন গুলো বাদ বাদ থাকলো সেগুলো আমরা সেরে ফেলি। তো আমি দেখতে পাচ্ছি দুইটা ছোট রিজিয়ন বাকি আছে, একটা এই যে 40 কিলো আর 120 ভোল্টের মাঝে। তো এইটুকু তো একটাই, এবং এখানে যে নোটটা তুমি
ধরবা সেটা নিয়ে তোমার ফার্দার ট্রাভেল করার সুযোগ নেই, কারণ 40 কিলো ওহমের বামে আছে বি নোড, আবার 120 ভোল্টের ডানে আছে বি নোড। সো এই কমলা কালার দিয়ে এইটুকুই আমার আরেকটা নিউ নোড, এবং এটাকে আমরা সি নাম দিতে পারি। ওকে, ফাইনালি আমার 20 কিলো ওহমের ডানে আর 4 ভোল্টের উপরে এই রিজিয়নটা আরেকটা নোড, এবং এটা আমি ডি নাম দিলাম। তো আমার সার্কিটের কিন্তু ব্রাঞ্চলেস বাকি যা আছে পুরো এরিয়াটাই আমার নোড দিয়ে মার্কিং করে কভার করে ফেলা হয়েছে। তো আমার আর কোনো নোডের সুযোগ নাই এখানে, এবং আমরা কোনো কি করি নাই, মানে এই মার্কিং এর মধ্যে কোনো ব্রাঞ্চকে ইনক্লুড করি নাই। সো মার্কিং আমাদের ঠিক আছে। তাহলে আমাদের নোড কয়টা হলো? চারটা চারটা। স্যার। হ্যাঁ, সো হোপফুলি মার্কিংটা বোঝা গেছে, এবং সামনে আর আমরা এরকম প্রবলেম দেখবো না। এবং এই নোড মার্কিংটা যে এখানেই শেষ তা না, এরপর থেকে দুনিয়ার সব সার্কিটে আমাদের নোড মার্কিং করতে হবে না, কারণ সেখানে স্পেসিফিকলি এটা বলবে না যে নোড মার্কিং করে দেখো। বাট তোমার অ্যাটলিস্ট এই আইডিয়াটা লাগবে যে আমার একটা নোড কত দূর পর্যন্ত ট্রাভেল হচ্ছে বা কত দূর পর্যন্ত আমার সেম নোড থাকছে। এই কনসেপ্টটা তোমার এই পর থেকে প্রত্যেকটা সার্কিটেই লাগবে। সো এটা খুব ক্রুশাল একটা কনসেপ্ট। ওকে, সো এবার আমরা একটু নোডের মার্কিংটা ক্লিয়ার করে ফেলবো, দিয়ে মেশ গুলো আমরা মার্ক করে আইডেন্টিফাই করব। তাহলে শুরু করি। মেশ আমরা জানি যে এমন একটা লুপ যার মধ্যে আর ফার্দার কোনো লুপ চিন্তা করা যায় না। তো আমরা লেফট থেকে শুরু করি। তাহলে এই যে এইটুকু একটা আমার মেশ, এইটা আরেকটা মেশ, ছোট ছোট গুলো আগে মার্ক করে ফেলি। এইটা আরেকটা, এইটা আরেকটা। আমি অ্যারো দিচ্ছি জাস্ট আমার বোঝার সুবিধার জন্য, বাট এটা তুমি চাইলে উল্টা দিকে অ্যারো দিতে পারতা, অ্যারো নাও দিতে পারতা। হ্যাঁ, তোমার ইচ্ছা। আর এই যে মাঝে এইটা, এইটাও কিন্তু একটা মেশ। হ্যাঁ, তাহলে আমাদের মেশ কয়টা হলো? 5টা। মেশটা খালি চোখেই দেখা যায়, মেশ আইডেন্টিফিকেশন খুবই ইজি। হ্যাঁ, সো এটা নিয়ে প্যারা নেই। হ্যাঁ, এই তো খুব স্যার সিম্পল। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার মাঝেরটার মধ্যে দুইটা লুপ পড়ছে না, তাহলে এটা মেশ কিভাবে হয়? না, মাঝেরটা তুমি কোন পাথ দিয়ে ট্রাভেল করছো সেটা তো বুঝতে হবে। আমি এই এই দিক দিয়ে চিন্তা করছি, তো এর মধ্যে আবার দুইটা লুপ কিভাবে হয় আসলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি হুম, বুঝছি। মানে মার্কিংটা দেখে ওইভাবে হয়তো বোঝা যায়নি সার্কেলটা, বাট আমি কিন্তু এই দিক দিয়ে যাই নাই, আমি গেছি ওই মাঝে দিয়ে একদম। ওকে, সো স্যার হ্যাঁ, এই এই ছিল আমাদের নোট মেশ আইডেন্টিফিকেশন। আরেকটা তোমার অনেক সময় লিখতে বলে নোটগুলোর নাম, যেমন আমরা নোট মার্কিং করে একটা করে কি দিছিলাম, অ্যালফাবেটিক্যাল নাম দিছিলাম ABCD। সেটা তো নোটের ক্ষেত্রে ওইরকম করতে পারো, আবার তুমি নিউমেরিক্যাল নামও দিতে পারো 1 2 3 4। মেশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, বাট সবসময় আমার মানে মেশের ক্ষেত্রে যেটা সমস্যাটা হয়, নোটটা তুমি মার্কিং করে দেখালা, বাট মেশটা কিন্তু একটা পাথ, এটা কিন্তু একটা পয়েন্ট না। তো এই যে যেমন ওর যে একটা কনফিউশন হয়েছিল যে মাঝের মেশটা আমি যে মার্ক করলাম সেটা ও ভাবছিল হয়তো এরকম যে এই পাথটা আমি বুঝাইছি, বাট অ্যাকচুয়ালি তো না। তো এইটা কিন্তু খুব ভ্যালিড একটা কনফিউশন, এবং এটা অন্য কারো মানে তোমার আহ, মানে খাতা যে দেখবে তারও কিন্তু এই কনফিউশনটা হতে পারে যে তুমি ইনসার্কেল পাথের ইনসার্কেল দেখো। এখানে সমস্যাটা কোথায়, যে এই যে এই মেশটা আছে, এই মেশটাও কিন্তু 20 কিলো আর 4 ভোল্টকে কম্প্রাইজ করে, আবার এই যে মাঝের বড় মেশটা সেটাও কিন্তু এই দুইটাকে কম্প্রাইজ করে বা ইনক্লুড করে। সো একই ব্রাঞ্চ আমার মাল্টিপল মেশের কমন এলিমেন্ট হতে পারে। এই কারণে তোমার যেটা প্রবলেম দাঁড়ায় যে এই সার্কেলিং করে যে আমি মার্কিংটা করছি এটা থেকে পুরা পাথটা সম্পর্কে আইডিয়াটা পাওয়া যায় না সবসময় মেশের। তো সেই ক্ষেত্রে মেশের যে নেমিংটা বা আমি এই পাথটা কিভাবে নেমের থ্রুতে ক্লিয়ারলি বুঝাবো আমার রিডারকে, এইটার একটা কনভেনশন হচ্ছে এরকম যে তুমি যেটা করে নিতে পারো যে সার্কিটের নোটগুলোর নেমিং করে ফেলতে পারো মেশ মার্কিং এর জন্যই। চাক আর না চাক, তোমার সার্কিটের যে নোটগুলো আছে সেগুলো তুমি নেম দিয়ে ইউজ করে কিছু নেম দিয়ে দিতে পারো নোটগুলোতে। যেমন আমরা ABCD করছিলাম, তো এখানে একটু ব্যাপার আছে যে হ্যাঁ, 4টাই নোট আমাদের সার্কিটে, ইউনিক নোট 4টাই। বাট আমি যখন মেশের এই নেমিং করব সেই নোটগুলোর হেল্প নিয়ে, তখন কিন্তু আমি যদি শুধু এই 4টাই নোটের নাম রাখি, তাহলে ওই দেখবা বি নোটটা অনেক বড় এরিয়াটা কভার করছিল না। সো তখন ওই দেখা যাবে যে ওই বি নোডের নামটা একই মেশের মধ্যে মাল্টিপল টাইমস চলে আসবে। আমি একটা উদাহরণ দিই, ABCD দিয়ে আবার নেমিংটা করে এই উদাহরণটা একটু দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ছিল এ, আবার ওই যে বি ছিল ধরো আমার ওই বড়টা, সো আমি নিচে দিলাম আপাতত। আমাদের সি ছিল এখানে, আর ডি ছিল কোথায়, এখানে, রাইট? সো এবার এই সমস্যাটা বুঝতে আমরা যেটা করি যে হ্যাঁ, এই যে এই মাঝের বড় মেশটাকেই আমরা যেই নোটগুলো নাম দিলাম
সেই নোডের নামগুলো ইউজ করে এই মাঝের মেশটা নেমিং করার চেষ্টা করি। এখানে এই নেমিংটা আমরা কিভাবে করব? নোডের নেম ইউজ করে মেশটার যে কোনো একটা জায়গা থেকে আমরা স্টার্ট করব। যেমন ধরো আমি এখান থেকে স্টার্ট করতে চাই, তো এটা আমাদের কোন নোড? বি নোড, রাইট? হ্যাঁ, সো বি থেকে স্টার্ট করব। এবার আমি ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ আমি যে পাথটাকে ওই মেশ মানে ওই মেশটা যে পাথ সেই পাথ বরাবর একটু ঘুরবো। তাহলে আমার ক্লকওয়াইজ ঘুরলাম ধরো, তাহলে বি থেকে এদিকে গেলে এরপরে কোন নোড আসে? সি আসে। এখন সমস্যাটা যেটা, সি এর পরে আমি 120 ভোল্ট ক্রস করার পরে আবার তো নোড চেঞ্জ হবে, তো সেই নোডটা কোন নোড মনে আছে? এইটুকু, এটাও কিন্তু আমাদের বি ছিল। তাহলে তুমি যদি এখানেও বি নেমটাই ইউজ করো তাহলে কি দাঁড়াচ্ছে? মেশের নামটা কিভাবে ফর্ম হতে থাকছে? বিসিবি। তো এটা কিন্তু কনফিউজিং। এটা রং তা না, বাট বিসিবি ভাবলে কেউ কিন্তু চাইলে এটাও বলতে পারে, ও আচ্ছা বিসিবি, তাহলে আমি কি সি থেকে আবার এখানেই চলে আসবো, তাহলে তো মেশ হলো না, এরকম বলতে পারে। তাহলে মেশের নেমিং এর সময় আমাদের একটু যেটা করতে হবে, ইউনিক নোড টোডের ব্যাপারটা একটু সাইডে রেখে ফিজিক্যাল লোকেশন অনুযায়ী একটু ডিফারেন্ট নাম ইউজ করতে হবে মানে নোডগুলোর। তাহলে এই অ্যাম্বিগুইটিটা মেশের নেমিং এ আসবে না। আমরা কি করব এখানে? ফিজিক্যাল লোকেশন ওয়াইজ একটু ডিফারেন্ট ডিফারেন্ট নোডের নেম ইউজ করব, একই নোডের মাল্টিপল নেমস ইউজ করবো। তাহলে এখানে এ দিলাম, নিচের এই পুরাটা ধরো আমি বি দিলাম, সমস্যা নাই। বাট এই এই জায়গাটা আমি ধরো সি দিলাম ইচ্ছা করে, এটা আমি ডি দিলাম, এটা ই দিলাম, এটা ধরো এফ দিলাম। এবার দেখবা যে এই সমস্যাটা হবে না। সো আবার আমরা ওই মাঝের মেশটার নাম এই নোডের নেমগুলো ইউজ করে যদি করতে যাই, তাহলে সি থেকে স্টার্ট করলাম ধরো, তাহলে সি এর পরে আসবে কি? ডি। তাহলে আমার মেশের নামটা হচ্ছে সিডি। ডি এর পরে কে আসবে? এফ। তাহলে সিডিএফ। এবং এফ এর পরে আমার কি? বি। এবং মেশের এইভাবে নোডের নেম ইউজ করে মেশ নেমিং এর নিয়ম যেটা, যে যে নোড থেকে তুমি স্টার্ট করছো আবার কিন্তু ওইটাতে ফেরত আসতে হবে। সো এইটা কিন্তু তোমার নামের লাস্টে আসবে। এবং তুমি যদি খেয়াল করো এই যে বিতে তো মেশ শেষ না, তারপরে আচ্ছা আরেকটু আছে, সরি আমি খেয়াল করিনি, এই যে ই নোটটা, এটা ই ছিল না? হ্যাঁ, ই ই নোটটা আছে, তাহলে বি এর পরে আমার ই আসবে। এবং ই এর পরেও থেমে যাওয়া যাবে না, আমার সি পর্যন্ত আবার কিন্তু আসতে হবে। তাহলে হ্যাঁ, এই তো এই হচ্ছে আমার ওই মাঝের মেশটার নোড ইউজ করে নেমিং এর সিস্টেম বা কনভেনশন। সো এই মেশের নেমিং এর সময় তুমি চাইলে ফিজিক্যাল লোকেশন অনুযায়ী একই নোডের মাল্টিপল আলাদা নেম ইউজ করতে পারো। ওকে, এখন এটা যদি কারো কাছে পছন্দ না হয় যে আমার একই নোটকে আমি আবার দুইটা নাম দিব যেটা পরে কাজে লাগবে না এই মেশের নাম ছাড়া, তাহলে আমার আর কোনো ইজিয়ার ওয়ে আছে কিনা সেই মেশের পাথটাকে ইন্ডিকেট করতে? হ্যাঁ, আছে। কিরকম? সেই মেশের পাথে আমার যত কম্পোনেন্ট বা ব্রাঞ্চ পড়বে সেগুলোকে তুমি ওই ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে অর্ডারে ব্রাঞ্চ গুলো আসবে সেই অর্ডারে মেনশন করতে পারো। হ্যাঁ, এখন এটার একটা লিমিটেশন আছে, যে আমার সার্কিটে এখানে আমি তাও কি রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স গুলোর ভ্যালু কিন্তু আলাদা আলাদা মোটামুটি। কিন্তু তোমার হতেই তো পারে একটা সার্কিট যেখানে সবগুলা রেজিস্ট্যান্সের ভ্যালু সেম, সবগুলা সোর্সের ভ্যালু সেম। তো তখন কিন্তু আবার এইটা দিয়ে করা যাবে না, কারণ তখন তো যে কেউ যে কোনো পাথ ভেবে নিতে পারে। এখন আমরা একটু এই কনভেনশনটা দেখি, তাও এখানে যেহেতু আলাদা আছে ভ্যালুগুলো। তাহলে আমি ধরো এই বড় মেশটাই আবার নেমিং করতে চাচ্ছি, এবং এবার আমি একটু অন্য জায়গা থেকে স্টার্ট করবো ইচ্ছা করেই, যে এমন না যে আমার সবসময় এখান থেকে স্টার্ট করতে হবে। সো এই মানে কি বলবো, সুপারস্টিশনটা দূর করতে আমি ধরো এখান থেকে স্টার্ট করলাম এবার, এবং এবার আমি অ্যান্টি ক্লক মানে ক্লকওয়াইজ ঘুরছিলাম আগের বার, এবার আমি ইচ্ছা করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। যে এটা ম্যাটার করে না তুমি ক্লকওয়াইজ নেমিং করলা না অ্যান্টি ক্লকওয়াইজ নেমিং করলা। তাহলে ক্লকওয়াইজ যদি আমি সরি অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি ঘুরি, মানে এই 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 ডাইরেকশনে ঘুরি, তাহলে আমার প্রথম কোন ব্রাঞ্চটা আসছে? 120 ভোল্ট। তাহলে আমার মেশের নামটা আমি এভাবে দিব, 120 ভোল্ট, কমা এরপরের ব্রাঞ্চ কি? 40 কিলো ওহম, সো 40 কিলো ওহম, কমা এরপরে কি? 20 কিলো ওহম, 20 কিলো ওহম, কমা 4 ভোল্ট, 4 ভোল্ট, তারপরে 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এরপরে আবার 120 ভোল্ট মানে লিখতে পারো। আবার এই এই কনভেনশনে এটা না লিখলেও চলে, যে তুমি জাস্ট ওই ব্রাঞ্চ গুলো কি কি কয়টা, মানে কয়টা ব্রাঞ্চ আছে সেটা জাস্ট বুঝাই দিতে যাচ্ছ। তো এই ক্ষেত্রে এখানে 2 অ্যাম্পিয়ারে শেষ করে দিলেই সমস্যা নাই। হ্যাঁ, এখন এই কনভেনশনের লিমিটেশনটা তো বললামই, তো সেটা একটু এবার রিয়ালাইজ করার চেষ্টা করি। ধরো আমার এই রেজিস্ট্যান্সটাও আমার 20 কিলো ওহম ছিল, মানে যদি হতো, তাহলে এই 40 কিলো ওহমের পরে কেউ কেউ কিন্তু চাইলে এই ডান দিকে চিন্তা না করে বাম দিকে চিন্তা করতে পারতো। তো তখন তো এটা রং হয়ে যেত, তুমি যেটা বুঝাতে চাইলে তাকে সেটা বোঝানো গেল না। সো ওই জন্য নোট দিয়ে নেমিংটাই আর কি বেস্ট। বাট তুমি যদি সুযোগ থাকে যে ব্রাঞ্চগুলোর ভ্যালু ডিফারেন্ট টাইপের, তাহলে চাইলে এই কনভেনশনটাও ফলো করতে পারো। এটাই। সো এ পর্যন্ত বুঝা গেছে এই মেশের কনভেনশনটা নেমিং এর? ইয়েস স্যার। ওকে, নাইস।
সো আমরা এটা নিয়ে আর বেশি টাইম ওয়েস্ট করব না, কারণ এটা অত ইয়া না তোমার, মানে এটা হয়ে যাবে আর কি, সার্কিট সলভ করতে করতে এই জিনিসগুলো মানে ইনহেরেন্টলি চলে আসছে। আচ্ছা, তো আমরা এবার যেটা মেইন টপিক আজকে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ডিটারমিনেশন, সেটাতে মুভ করব। তো সার্কিট সলভ করার আগে, বা সার্কিট সলভের কিছু না, আমরা তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তো সেটা করার আগে আমরা একটু আবার রিক্যাপ করে নিই যে সিরিজ কনফিগারেশন বলতে আমরা কি বুঝি আর প্যারালাল কনফিগারেশন বলতে কি বুঝি। তো সিরিজ কনফিগারেশনের ডেফিনেশন যেটা আমরা শিখেছিলাম আগের ক্লাসে, এমন ডেফিনেশন যেটা বললে কেউ কোনো ভুল ধরতে পারবে না। সেটা কি ছিল, যে আমার যেই রেজিস্ট্যান্স গুলোকে আমরা বা ব্রাঞ্চ গুলোকে, হ্যাঁ এটা একই এই কনসেপ্টটা ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্সের সিরিজের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, কোনো সমস্যা নেই। সো আমি ব্রাঞ্চও বলতে পারি। যাই হোক, যেই রেজিস্ট্যান্স গুলো সিরিজ যে আমরা চিন্তা করতে চাচ্ছি, তারা কখন সিরিজে থাকবে, যদি তাদের মাঝে ইন বিটুইন যে নোড গুলো থাকে সেগুলো সবগুলো কি টাইপের নোড হয়, সিম্পল নোড হয়। তো আমরা একটু এই রেজিস্ট্যান্স গুলোর নাম দিই, ধরো এটা R1, এটা R2, এটা R3, আর এটা R4। তুমি এখানে যদি R1 R2 R3 কে সিরিজ চিন্তা করতে চাও, সমস্যা কোথায়, এই নোডটা একটা জাংশন নোড। সো এই যে মাঝের একটা নোড জাংশন নোড হয়ে গেছে, সো তারা আমার এখানে সিরিজ না। বাট আমি যদি R2 R3 চিন্তা করি, তাদের মাঝে কোন নোড আছে, এই নোড আছে। বা তুমি আরো একটা রেজিস্ট্যান্স এখানে যদি চিন্তা করতা, তাহলে তাকেও সিরিজ ধরা যেত। ধরো আরেকটা এখানে ধরি, এটা ধরো R5 দিলাম নাম। হ্যাঁ, তাহলে এই তিনটা যদি সিরিজ চিন্তা করতে চাও, মাঝে কোন নোড গুলো আছে, এই দুইটা। So, তারা কিন্তু এখানে সিম্পল নোডই, কারণ এখান থেকে আমার মানে তিনটা বা তার বেশি রাস্তা চাই না। সো এই তিনটা আমার সিরিজ বলা যায়, বাট R1 সহ এখানে সিরিজ না। ওকে, আর প্যারালালের কনসেপ্টটা কি ছিল আমাদের, যে আমার আমি একটু আবার ওই যে ওই দিনের মতো বাজে ভাবে আঁকবো ইচ্ছা করি। আর হ্যাঁ, তো এই যে R1 R2 আর ধরো R3, এরা কিন্তু প্যারালালে। কেন, এটা নাম দিলাম আমি A1, এটা ধরো A2, B1 B2, C1 C2। সো এই তিন রেজিস্ট্যান্সেরই একটা করে টার্মিনাল একই নোডে কানেক্টেড। কোনগুলো, A1 B2 আর C2, এই তিনটা একই সাথে কানেক্টেড, রাইট? আবার একইভাবে অন্য টার্মিনাল গুলো একই পয়েন্টে কানেক্টেড। কোনগুলো, A2 B1 আর C1। তাহলে এই দিনটা প্যারালাল। কিন্তু দেখে কিন্তু হয়তো প্রথমে ওই যে গত দিনেও অনেকের মাথায় ব্যথা হয়েছিল যে এটা আবার কেমনে প্যারালাল হয়। তো এই কারণেই প্যারালাল হয়, কারণ তোমার ডেফিনেশনই বলছে যে এটা কোন টার্মিনাল তিনটা আমার মানে রেজিস্ট্যান্সের দুই টার্মিনাল তো সেম সেম টু সেম, সো তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। আমি এখানে নেমিংটা আলাদা করছি বোঝার জন্য, ফিজিক্যাল লোকেশনটা। হ্যাঁ, সো যেহেতু দুই টার্মিনালের মধ্যে কোনো ডিফারেন্স নাই, সো ইট ডাজেন্ট ম্যাটার যে আমার 5টা রেজিস্ট্যান্স হোক 100টা রেজিস্ট্যান্স হোক, তাদের কোন টার্মিনাল গুলো একসাথে কানেক্টেড হচ্ছে, কারণ সবই সেম। সো একটা হইলেই হইল। সো এই যে আহ, এখানে তিনটা রেজিস্ট্যান্স আছে, প্রত্যেকের দুইটা করে টার্মিনাল, কয়টা টার্মিনাল, 6টা। এর মধ্যে আমার ওয়ান পেয়ার একটাতে আর অন্য পেয়ার আরেকটাতে, এটা হইলেই প্যারালাল। তো এই কনসেপ্টটা মাথায় রেখে এবার আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার একটা ফ্লো চার্ট মতো দেখবো, কিছু স্টেপস আছে। এবং মানে আমি জাস্ট সার্কিট দেখে শুরু করে ফেললে হবে না, কিছু জিনিস মাথায় রেখে সিরিয়ালি করতে হয়, কারণ এখন আমরা আর ওই দুধ ভাত সার্কিট দেখবো না কলেজের মতো। ঠিক আছে, অনেক জটিল কনফিগারেশনের সার্কিট আমাদের সামনে আসবে। তো প্রথমেই আমার যেটা খেয়াল করতে হবে, যে কোনো একটা সার্কিট তোমাকে দেওয়ার পরে তোমার প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার আগে, যে কোন দুই টার্মিনালের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে বলছে। সো আমার যদি পয়েন্ট 1 বলি, যে আইডেন্টিফাই আমার টার্মিনালস, হ্যাঁ, যাদের পয়েন্ট অফ ভিউতে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। আহ, এটা আমি পুরা সেন্টেন্সটা এখানে লেখার কিছু নাই, আমি জাস্ট শর্টে ব্যাপারটা লিখলাম। হ্যাঁ, একটু আমরা সার্কিট মানে এটা এক্সাম্পল হিসেবে যখন দেখবো তখন এটা বোঝা যাবে যে আমি কি মিন করতে চাইছি। তো একটু আমরা দেখি এই ব্যাপারটা, যে ধরো হ্যাঁ এই সার্কিটটা হচ্ছে খুব আইডিয়াল একটা এক্সাম্পল। এই যে দেখো, এখানে কিন্তু পুরা সার্কিটটা ড্র করে নেই, সোর্স গুলো বাদ দিয়েছে, কারণ সোর্সের রেজিস্ট্যান্স তো আমরা মানে ইউজ করি না আর কি। সোজা কথা, যেমন একটা ব্যাটারি থাকে যদি কোনো সার্কিটে, আমরা ব্যাটারি বাদ দিয়ে বাকি যে রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, তাই না? সো এই জন্য ধর ব্যাটারি আঁকাটা আমাদের ইম্পর্টেন্ট না। কিন্তু এই সার্কিটে আমার কিন্তু অনেকগুলো নোড আছে। এখন সবসময় আমাদের যে কি করবে, ছোটবেলার মতোই এই বামের দুই টার্মিনালের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলবে, তা কিন্তু না। এখানে যেমন হ্যাঁ
আর তুমি হয়তো এক এক দেখাতে বলতা যে এখানে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স কিভাবে বের করতে শুরু করতা, যে এই এ আর বি এর রেসপেক্টে বের করতে শুরু করতা, কারণ এটাতেই আমরা ইউজ টু। বাট সবসময় যে তা হবে তা কিন্তু না, তোমাকে সার্কিটের যে কোনো দুই নোডের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স বের করতে বলতে পারে এখন। তো যেমন আমি চাইলে এখানে কি তোমাকে ধরো এই যে এটাও কিন্তু একটা নোড যেটা এখানে নেমিং করা নাই, তো ধরো এটা বললাম আমি ই, তো আমি এখন তোমাকে বললাম সি আর ই এর রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো, কথার কথা। তাহলে আমাদের আগে বুঝতে হবে সেই দুইটা নোট গুলো কোথায়। এই যে সি হচ্ছে আমার কি এখানে, আর ই হচ্ছে এখানে। তো এটা আইডেন্টিফাই করার পরে আমাদের কাজটা কি, সেই টার্মিনাল দুইটা বা টার্মিনাল বা বা এখানে নোডও বলা যায় আসলে, ব্র্যাকেটে নোড লিখে রাখি। তো সেই নোড দুইটা বা টার্মিনাল দুইটা থেকে আমার যদি কোনো এক্সটেনশন টানা না থাকে আগে থেকে, তাহলে আমাদের দিতে হবে দুইটাতে। তাহলে ড্র এক্সটেনশনস, কি টাইপের এক্সটেনশনস মানে এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি, আমরা তার টানা, একটু ফাঁকা তার, কিছু না, মানে কোনো কম্পোনেন্ট অ্যাড করার কিছু নাই। জাস্ট এই যে দেখো সিটা তো অ্যাকচুয়ালি এই জায়গায়, বাট সেখান থেকে কিন্তু এই যে এরকম করে একটু টান দিয়ে একটা গোল দিয়ে মার্ক করা আছে। এই ব্যাপারটা কিন্তু ই এর ক্ষেত্রে করা নাই, কারণ ওরা ই এর রেসপেক্টে বের করতে দেয়নি এই ম্যাথে, বাট আমি দিছি, তাই না? তাহলে এখন তোমার সি আর ই এর রেসপেক্টে যেহেতু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে, তোমার এখানে যেটা করতে হবে, ই থেকে আমার এরকম একটা এক্সটেনশন টেনে আমার মানে একটা এক্সটেনশন বের করে রাখতে হবে, দিয়ে এভাবে চিন্তা করতে হবে। এখন এটা কেন, এটার দরকারটা কেন? তো এটা বুঝতে আমরা একটু এই দুধ ভাত সার্কিটে যাই। ধরো আমার আমরা যে টাইপের ম্যাথ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে আসছি এতদিন, ধরো খুব সিম্পল একটা সার্কিটই নিব। হ্যাঁ, ধরো এই সার্কিটে তোমার যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে দিত, খুব সিম্পলি সবাই কি করতো, এই ব্যাটারি রেসপেক্টে বের করতো, রাইট? হ্যাঁ, তো আমাদের তো এখন বললাম কি যে ব্যাটারি ড্রপ করে দিবে নট নেসেসারি। তাহলে ব্যাটারি যদি ড্র না করা থাকতো, তাহলে তুমি কি ধরো এরকম যদি দিত, তাও তুমি যেটা করতে হয়তো যে এই দুই নোডের রেসপেক্টে বের করতা। তো এইখানে এই যে ব্যাটারি না দেওয়া মানে এখানে ব্যাটারি নাই তা কিন্তু না। মানে তোমাকে যখন এই দুই নোডের রেসপেক্টেই বের করতে বলছে, তাহলে তোমার এখানে ওই পসিবিলিটিটা চিন্তা করতে হবে যে আমার ওই দুই নোডের মাঝে এরকম ব্যাটারি বা আরো অন্যান্য সার্কিটরি কানেক্টেড থাকতেই পারে। এটা আমার গিভেন সার্কিটে উজ্জ্ব রাখছে বা শো করে নাই, বাট শো করে নাই মানে যে এটা নাই, দেয়ার অলওয়েজ এ পসিবিলিটি। তো এটা আমি কেন বলছি, ব্যাটারিতে থাকলেও তো এখানে আসলে একটা কম্পোনেন্ট হতো, বাট ধরো অন্য সার্কিটরি বলতে আমি যেটা বুঝাচ্ছি যে ধরো আমার এখানে এরকম ব্যাপার স্যাপারও থাকতে পারতো, ধরো আরো রেজিস্ট্যান্স আছে, এখানে আবার একটা ব্যাটারি আছে, হ্যাঁ এরকম। তাহলে তো দেখো কি হয়ে গেল, এরকম কিছু একটা ধরো যদি মানে চাইলে হতেই তো পারে, তাই না? কিন্তু কি আছে এটা তো আমরা না দেখালে বলতে পারছি না। তো সেটা হলে কি হয়ে গেল, এই যে এই দুই নোডের নেচারটা, এটা কিন্তু আর সিম্পল নোড থাকছে না, এটা কি হয়ে যাচ্ছে, জাংশন নোড হয়ে যাচ্ছে। এখন একটা নোড, তার যদি জাংশন নোড হওয়ার চান্স থাকে, তাহলে তুমি তাকে ফোর্সফুলি তো মানে সিম্পল নোড ধরে নিয়ে কাজ করবে না, তাহলে তো এটা একটা রং তোমার মানে ইয়েতে এন্ড আপ করবা, তুমি ডিসিশনে এন্ড আপ করবা। মানে তোমার ব্যাপারটা এরকম যে জাংশন নোড হচ্ছে ওয়ার্স্ট কেস, আর সিম্পল নোড হচ্ছে স্পেশাল কেস। তো কোনো একটা প্রবলেম সলভ করার সময় আমরা তো জেনারেলাইজড কেসটা বা ওয়ার্স্ট কেসটা চিন্তা করেই সলভ করি, তাই না? যাতে এটা সব কেসের জন্যই আমার মানে সলিউশনটা অ্যাকসেপ্টেবল হয়। তুমি তো স্পেশাল কেস চিন্তা করে সলভ করবা না। এই কারণে আমাদের ওই জিনিসটা ভাবাই যাবে না যে ওর মাঝে আমার কিছু নাই বা শুধু একটা ব্যাটারি আছে। আমার সবসময় একটা পসিবিলিটি ধরে রাখতে হবে যে অনেকগুলা পাত এটার সাথে এদের মাঝে কানেক্টেড থাকতে পারে ওই দুই নোডের মাঝে। সো আমার তাদেরকে জাংশন নোড ধরে নেওয়াই ভালো। হ্যাঁ, তো এখন আমরা কেন এই এক্সটেনশনটা টানি ওই জাংশন নোড বানাইতে, যাতে আমি ওই মানে হ্যাঁ, এখানে দেখো এই ই এর ব্যাপারটা দিয়ে এটা বোঝাটা খুব ইজি। ই যখন আমার ওই এরকম জাস্ট রাখছিলাম, তখন কিন্তু ই এখানে কি সিম্পল নোট, কারণ এখানে জাস্ট এইদিকে আর এইদিকে কারেন্ট, যে মানে ওই যে একই রাস্তায় কারেন্ট যায়, তাই না? একটা মাত্র রাস্তা। কিন্তু আমি যখন এরকম এক্সটেনশন টেনে এরকম একটা গোল দিচ্ছি, আমি যেটা বুঝাচ্ছি যে এদিকেও কারেন্ট যাওয়ার রাস্তা থাকতে পারে, তো তখন কিন্তু ই একটা জাংশন নোড হয়ে যাচ্ছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে কিন্তু ভুলগুলো হয়। হ্যাঁ, ওই সিরিজ প্যারালাল সবাই বুঝে কম বেশি, কিন্তু এরকম কিছু ক্রুশাল জায়গায় ভুল হয় দেখেই পুরা সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ভুল চলে আসে। তাহলে আমাদের প্রথম কাজই হচ্ছে যে দুই নোডের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে দিবে, তাদের যদি জাংশন নোড বানানো নাও থাকে, আমি বানাবো এক্সটেনশন ড্র করে। সি এর ক্ষেত্রে যেটা ধরো লাগে নাই, কারণ সি তে ওরা এখানে একটা এক্সটেনশন দিয়ে রাখছে। খুবই নাইস। হ্যাঁ, তো এখন একটা ব্যাপার আছে, এক্সটেনশন যেমন তোমার ড্র করতে হবে কোন দুই নোড থেকে, যে দুই নোডের রেসপেক্টে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে, ঠিক একইভাবে যদি অন্যান্য কোনো নোডে মানে ওই দুই নোড ছাড়া বাকি যে নোড থাকবে সার্কিটে,
সেই সব নোডে যদি এরকম এক্সটেনশন আবার দেওয়া থাকে, সেগুলো এখন আমার ডিসকার্ড করতে হবে, কারণ আমি তো আর ওই নোডগুলোর রেসপেক্টে বের করছি না। মানে এই সার্কিটটার কথাই চিন্তা করো, এখানে দেখো সি ছাড়াও এই যে বি, তারপরে আমার এ, ডি, এগুলো থেকে কিন্তু এক্সটেনশন ড্র করা আছে, বাট আমি তো এখন সি আর ই এর রেসপেক্টে বের করবো, রাইট? সো আমার এখানে কি করা দরকার নাই, এই এক্সটেনশন গুলো, মানে এগুলো তো জাস্ট ফাঁকা ওয়্যার, এগুলো তো কোনো ক্লোজ পাথ ফর্ম করছে না, তাহলে এগুলোর তো সার্কিটে কোনো আমার মানে ভূমিকা নাই, ওপেন সার্কিট খুব সিম্পলি আমি যদি বলি। তাহলে এগুলো আমার কি বাদ, এগুলো এখন আর লাগবে না। যখন আমি বি আর এর রেসপেক্টে বের করবো বা বি আর ডি এর রেসপেক্টে বের করবো, তখন ভাবা যাবে, তখন না থাক, মানে দেওয়া দেওয়া না থাকলেও আমি এটা এঁকে নিতাম, বাট এখানে দেওয়া আছে সেটা আলাদা বিষয়। কিন্তু এখন এই তিনটা এক্সটেনশন আমার লাগবে না, তো এদেরকে আমরা ডিসকার্ড করব। ডিসকার্ড আদার এক্সটেনশনস, ওপেন সার্কিট এক্সটেনশনস লিখে দিই, তাহলে আরো স্পেসিফিক হবে। আদার আমার ওপেন সার্কিট এক্সটেনশনস। ওকে, এরপরে ফোর্থ যে স্টেপটা, এটা হচ্ছে সবচেয়ে, এরপরে মানে খুব ক্রুশাল একটা স্টেপ। তো সবগুলোই ক্রুশাল, বাট এটা একটু অন্য, মানে অন্যরকম স্পেশাল আর কি। সেটা হচ্ছে আইডেন্টিফাই অল এন্ড মার্ক অল। মার্ক না করলেও হবে, তোমার যদি হাত পাকা হয়ে যায় প্র্যাকটিস করে, তাহলে ওরকম মার্কিং দেখাতে হবে না, আমাকে বুঝাইতে হবে না আর কি, আমি বুঝি, ঠিক আছে? অনেকেই যেটা করে যে প্রথম প্রথম তুমি এটা প্র্যাকটিসের জন্য তোমার নিজের ক্ষেত্রে করো, বাট একবার প্র্যাকটিস করে করে হাত পাকা হয়ে গেলে পরীক্ষার খাতায় তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় ওই নোট মার্কিং করে আমাকে দেখাতে হবে, এটা কিন্তু প্রচুর টাইম নষ্ট হয়। হ্যাঁ, এবং অনেকে আবার এই আলাদা আলাদা কালারের পেন ইউজ করে এটা করে। হ্যাঁ, আমি যদি চাই তোমাকে বলি যে নোটটা মার্ক করে দেখাও, ওই যে আগের প্রথম ম্যাথটা আজকে যেটা দেখলাম, সেইটা হলে আলাদা বিষয়, বাট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জন্য এটা দেখানোর দরকার নাই। হ্যাঁ, তুমি বুঝলেই হবে, কারণ আমি বুঝবো। ওকে, সো তোমার আইডেন্টিফাই অল নোটস, এখানে কিন্তু ইউনিক নোট গুলো আইডেন্টিফাই করতে হবে, মেশিন নেমিং এর মতো ওই আলাদা ফিজিক্যাল লোকেশনে আলাদা নাম দেওয়া যাবে না। এই একটা বি যদি অনেক দূর যায়, তো ওই পুরাটাই বি, এভাবেই চিন্তা করতে হবে। তাহলে আইডেন্টিফাই এন্ড মার্ক, মার্ক না, আমি নেম নেম দিতে বলবো, মার্ক করা লাগবে না, বাট তুমি একটু নেমিংটা করে রাখবে, কারণ সেটা আমার হেল্প করে পরে। আচ্ছা, আইডেন্টিফাই এন্ড নেম, নেম অল নোটস, নেমিং লিখে ফেলছি। সো হ্যাঁ, এই হচ্ছে আমাদের ফোর্থ স্টেপ। সো আমি আবার যদি এই সার্কিটটাতে একটু ব্যাক আসি, এখানে তো সিআরই এর রেসপেক্টে বের করতে বলছে, তো অন্যান্য নোট কিন্তু এখানে আমার নেমিং এবং মার্কিং, মানে মানে কি আইডেন্টিফাই করাই আছে, তো এই সার্কিটে আসলে আমাদের কাজ নাই। তো ধর আমি এই সার্কিটটা থেকে একটু দেখাই ওই জন্য, মানে এই সার্কিটে যেহেতু এটা করা নেই, শুধু আমার এ আর বি কে মার্ক করা আছে, যেটার রেসপেক্টে আমার বের করতে বলছে, তো বাকি নোটগুলো এখন আমার কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তো এখানে প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে যদি তোমার মানে দুইটা নোট যাদের রেসপেক্টে তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে বলছে, তাদের নেম দেওয়াই থাকে বা ওই নোটগুলো মার্ক করাই থাকে, তাহলে ওই নোটগুলোই আগে কত দূর যায় সেটা তুমি দেখে নাও, তারপর তোমার সার্কিটের কোনো অংশ বাকি থাকলে তখন নতুন নোড ইন্ট্রোডিউস করো, তাই না? হ্যাঁ, তো আমরা এই এ আর বি নোডই আমরা দেখবো যে কত দূর যায়। তো এটা আমি এখন আবার মার্কিং করে দেখাবো, বাট তোমার মানে ওই যে বললাম যে প্র্যাকটিস হয়ে গেলে তোমার এটা দেখানোরও দরকার নেই, আবার তুমিও দেখবা যে তোমার এইসব মার্কিং আর করা লাগছে না, তুমি খালি চোখেই বুঝতে পারছো যে এই নোটটা আসলে কত দূর। তো আমি এই নোটের মার্কিংটা ধরো রেড পেন দিয়ে একটু যদি এখানে ইন্ডিকেট করি, তো এই তো এখান থেকে শুরু, আমরা ব্রাঞ্চলেস যত দূর যাওয়া যায়, যত এরিয়া কভার করা যায় করব। এবং তুমি যদি দেখো এর বাইরে আর আমাদের যাওয়ার সুযোগ নাই, তাহলে এ নোট এইটুকু। ওকে, বি নোটকে আমি ধরো ব্ল্যাক কালার দিয়ে মার্কিং করে ফেলি। এই, আচ্ছা, ওটা ওভাবে করার তো দরকার ছিল না, সরি। হ্যাঁ, এই 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 হ্যাঁ, এইটুকু হচ্ছে আমার বি নোট। হ্যাঁ, এখন সার্কিটে কোন অংশটা বাকি থাকলো, ওই যে দেখো আহ এই অংশটা, রাইট? সো এটা আমি একটা নতুন নোটের নাম দেবো, এটাই আমাদের কাজ। যদি আমার মানে মানে কোনো অংশ বাদ পড়ে যায় ওই দুই নোট ছাড়া, তাহলে সেগুলো আমাকে এরকম মানে আইডেন্টিফাই করতে হবে এবং একটা নেম দিয়ে রাখা ভালো। সো আমি ধরো এটার নাম দিলাম সি। ওকে, সো আমরা এই ফোর্থ স্টেপটাও আমাদের কমপ্লিট বুঝা, হোপফুলি। ওকে, এবার নেক্সট স্টেপের ব্যাপারটা লিখি। নেক্সট স্টেপটাই আসলে লাস্ট স্টেপ, এটাই এখন রিপিটেডলি এখন করতে থাকতে হবে। তোমার আইডেন্টিফাই কনফিগারেশনস, যেগুলো শিওর আমরা বুঝবো যে সিরিজ না প্যারালাল, সেগুলো আমরা আইডেন্টিফাই করে রিডিউস করতে থাকবো। আইডেন্টিফাই কনফিগারেশনস, তো কনফিগ এন্ড রিডিউস সার্কিট, রিডিউস সার্কিট, এটাই এখন রিপিটেডলি ওই যে লুপের মতো চলতে থাকবে যতক্ষণ না আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের হচ্ছে। সো ফিফথটাই আর কি শেষ, শেষ স্টেপ আমাদের। সো এখন, ওহো আচ্ছা, না সরি সরি, এক্সট্রিমলি সরি, মাঝের একটা খুব সাটল আমার স্টেপ বাদ গেছে,
যে বাট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা সব সার্কিটে হয়তো লাগবে না বাট লেগে যেতে পারে। সেটা আমরা 6 নম্বরে রাখবো। আমি একটু এটার উপরে একটু গ্যাপ বানাই। হ্যাঁ, আরেকটা যে বিষয় আমাদের এখানে খেয়াল করা জরুরি, সেটা হচ্ছে 5 নাম্বার, যে লুক ফর শর্ট সার্কিটস অ্যান্ড ওপেন সার্কিটস। ঠিক আছে, শর্ট সার্কিট কি, হয়তো আমাদের কিছুটা আইডিয়া আছে, বাট আমরা একটু এই জিনিসগুলো, টার্মিনোলজিস গুলো আবার একটু বুঝাই। ধরো এরকম একটা সার্কিটে কোথাও একটা রেজিস্ট্যান্স আছে, তার পাশ দিয়ে এরকম একটা তার আছে। ধরো আমরা একটু পুরো সার্কিটটাই ড্র করি বোঝার সুবিধার জন্য। তো দেখো এই ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হবে অবভিয়াসলি এই দিক দিয়ে যাবে, রাইট? এখন সেই কারেন্ট যখন এই জাংশন নোডটাতে আসবে এখানে, সে দেখবে তার দুইটা রাস্তা, একটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্যে আর একটা এই এমটি রেজিস্ট্যান্সের একটা route। তো কারেন্ট কি পছন্দ করে না? রেজিস্ট্যান্স পছন্দ করে না, রাইট? কারণ রেজিস্ট্যান্স যত বেশি কারেন্ট তত কম। সো কারেন্ট কিন্তু কখনোই এরকম একটা এমটি পাথ রেখে এই রেজিস্ট্যান্স দিয়ে যাবে না, সে কিন্তু পুরাটাই এদিক দিয়ে যাবে। সো এই রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট ফ্লো নাই, তাহলে এটার কোনো ইফেক্ট নাই সার্কিটে, সোজা কথা। আচ্ছা, তো এই ব্যাপারটা তোমার অনেকটা এরকম যে তুমি ফাঁকা রাস্তা পেলে অবশ্যই জ্যামালা রাস্তা দিয়ে যাবে না, তো কারেন্টও ওইভাবেই বিহেভ করে। তাহলে আমার এই হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিটটা কিভাবে বুঝবো? খুব সিম্পল, দেখো এই নোডটাই আমি যদি নোড নেমিং এর বা নোড মার্কিং এর কনসেপ্ট ইউজ করি, তাহলে এই জাংশন নোডটাই কিন্তু এই পাথ দিয়ে এই পর্যন্তও চিন্তা করা যায়। তাহলে এই নোডের নেম যদি এ দিই, এই নোডের নেমও এ হয়ে যাচ্ছে। তাহলে একটা রেজিস্ট্যান্সের যদি দুই টার্মিনালের নোডের নেমটা সেম হয়, তাহলেই সেটা কি শর্ট সার্কিট ইন্ডিকেট করে না? এটাই। তো তোমার ওভাবে কষ্ট করে করে খুঁজতে হবে না পাথ, যে ওইরকম ফাঁকা পাথ কি আছে। তুমি জাস্ট নোট গুলো মার্কিং ঠিকঠাক করবা এবং নেমিং দিয়ে করে ফেলবা। এই জন্যই নেমিংটা ইম্পর্টেন্ট এই শর্ট সার্কিট বোঝার জন্য। হ্যাঁ, সো ওই দেখবা যে কোন রেজিস্ট্যান্স গুলোর দুই পাশের নোডের নেম সেম হয়ে গেছে, তাহলে কি শর্ট সার্কিট। এবং তাদের যেহেতু আমার সার্কিটে কোনো ইফেক্ট নাই ওভারঅল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে, তাহলে আমরা কি করব, তাদেরকে ডিসকার্ড করে দিব, মানে বাদ, জাস্ট ওই ওই অংশটা আর চিন্তাই করা লাগবে না। হ্যাঁ, এবং এখানে যে একটা রেজিস্ট্যান্স সবসময় শর্ট সার্কিট একটাই হবে এরকম না, মাল্টিপল রেজিস্ট্যান্সের একটা পাথও শর্ট সার্কিট হতে পারতো। ধরো এখানে একটার বদলে ধরো যদি দুইটা রেজিস্ট্যান্স সিরিজে থাকতো, হ্যাঁ, তো ওই দুইটা রেজিস্ট্যান্স সিরিজ মানে তো তাদেরকে একটাই চিন্তা করা যাইতো। তো কারেন্ট কিন্তু তখন আমার কি নিচ দিয়েই যাইতো, তাই না? সো এটা ম্যাটার করে না যে সবসময় একটাই শর্ট সার্কিট হবে, অনেকগুলো একই সাথে কম্বাইন্ড আকারেও শর্ট সার্কিট হয়ে যেতে পারে। ওকে, এটা কিন্তু আবার শর্ট সার্কিট না, কারণ এটার এদিকে এ আর বাট এদিকে কিন্তু বি, তাই না? কারণ এটা তো ভোল্টেজের নেগেটিভ টার্মিনাল আর এ ছিল পজিটিভ টার্মিনাল। সো ওইটা আবার খেয়াল রাখতে হবে, যেগুলো শর্টেড না সেগুলো আবার বাদ দিয়ে ফেলা যাবে না। তো যাই হোক, শর্ট সার্কিট আর ওপেন সার্কিট কি, ওই যে এক্সটেনশন, মানে যেটা ক্লোজ পাথ ফর্ম করে না। মানে ধরো আমি যদি একটা এক্সাম্পল সার্কিট এখানে নেই, এই ধরো আমার এই যে এই অংশটা, এটা কিন্তু কি না, মানে কারেন্ট যদি এখানে একবার যায় তার কিন্তু সার্কিট আর ফেরত আসার উপায় নেই, কারণ এখানে কোনো ক্লোজ পাথ ফর্ম হয়নি। তাহলে কারেন্ট ওখানে যাবে না, কারণ কারেন্ট এখানে যে আবার এখানে আসা মানে তোমার একই রাস্তায় দুই অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো হয়, যেটা কি কখনো পসিবল না। কারণ ইলেকট্রিক সার্কিটে আমার কারেন্ট শুধু একই ডাইরেকশনে ফ্লো করতে পারে একটা পাথে। এই জন্য এই ওপেন সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হয় না। হ্যাঁ, সো এই রেজিস্ট্যান্সেরও কোনো ইফেক্ট নাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে। সো এটাও আমরা বাদ দিব। তাহলে যত জায়গায় ওপেন সার্কিট আর শর্ট সার্কিট দেখবো সেগুলো আগে বাদ দিয়ে নিব, তাহলে আমার সার্কিটটা কি খুব সিম্পল হয়ে যাবে না? হ্যাঁ, আরেকটা জিনিস যেটা, এটা আসলে স্টেপ আকারে লেখাটা মানায় না, বাট আমাদের করতে হবে, যে সার্কিটের চেহারা, মানে দেখো আমি বলি কানেকশন কখনোই আমার জটিল কিছু না, বাট তুমি সার্কিটটা কিভাবে ড্র করছো এটা কিন্তু অনেক সময় কমপ্লেক্স হয়ে যায়, মানে দেখে ভয় লাগে, সোজা কথা আমি যদি বলি। কিছু সার্কিটের চেহারা দেখে ভয় লাগে, বাট ভয়ের কিছু নাই। ও জাস্ট একটু ঘুরে পেঁচায় রাখছে তোমাকে যে যে কোশ্চেনটা করছে। তো এরকম চেহারা যেটা হয় যে, হ্যাঁ, তুমি যদি কনসেপ্ট খুব ভালো বুঝো তাহলে ওই রকম ভয়ঙ্কর চেহারার সার্কিটও তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু মাথায় অনেক প্রেসার পড়ে। হ্যাঁ, কারণ আমরা ওই মানুষরা ন্যাচারালি ওই মানে ছোটবেলা থেকে যেভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো বের করে আসছি যেরকম চেহারাতে, ওরকমের না থাকলে খুব বেশি কমপ্লেক্স হয়ে গেলে ওটা ভিজুয়ালাইজ করতে পারি না আমরা, তখন নিজেদের উপর একটা কনফিউশন তৈরি হয়, একটা কনফিডেন্সের অভাব কাজ করে, যে আমি যে এটা সিরিজ ভাবছি এটা কি আদৌ সিরিজ, কারণ দেখে তো এরকম মনে হচ্ছে না, বা আমি এটা কি আদৌ প্যারালাল, কারণ কানেকশন তো অনেক উইয়ার্ড। হ্যাঁ, তো এই কনফিডেন্সের অভাবে যাতে ভুল না হয়, so আমরা নিজেদের সেফটির জন্য যেটা করব, চেহারা বা শেপ বা সাইজ ডাজেন্ট ম্যাটার, এটা আমরা আগের দু একটা ক্লাসে বলছি। হ্যাঁ, সো আমরা আমাদের মতো করে কানেকশন ঠিক রেখে সব ব্রাঞ্চের মধ্যে আমি যেই কানেকশনটা আছে সেটা যদি ঠিক রাখি, তাহলে আমি সার্কিট কোন চেহারাতে আঁকলাম এটা কিন্তু ম্যাটার করে না।
তাহলে তোমাকে কোশ্চেন সেটার যেভাবে দিয়েছে সার্কিট, তোমার পছন্দ না হলে তুমি তোমার সুবিধা মতো রিড্র করে নিবা। তো এই সার্কিট রিড্র করা, এই যে 6 নম্বর স্টেপটা যে লাস্টে লুপের মতো ঘুরতে থাকবে না রিডিউস করতে করতে, এই এর মধ্যে দেখবো যে অনেক সময় এমন চেহারা আসবে যে আমাদের রিডিউস না মানে রিড্র না করলে কাজ করতে প্যারা লাগতেছে, তখন একটু রিড্র করে নিই। এটা খুব কঠিন কিছু না, আমরা একটা সার্কিট সলভ করলেই বুঝে যাবো যে রিড্র কিভাবে করতে চাই। তো অনেক কথা হয়েছে, এগুলো হয়তো এখনো ভিজুয়ালাইজ করা যাচ্ছে না পুরোপুরি। আমরা একটা ফুল সার্কিট সলভ করি। আমরা এই যে এই সার্কিটটাই আগে করে ফেলি, যেহেতু এটা স্টার্ট করে ফেলছি। তো আমাদের 4 নম্বর স্টেপ পর্যন্ত কাজ ডান, যে আমরা নোড মার্ক না হ্যাঁ করে ফেলছি। এবার লুক ফর কি শর্ট সার্কিটস এন্ড ওপেন সার্কিটস। তো এই সার্কিটে দেখি যে এগুলো কিছু আছে কিনা। তো খুব অবভিয়াসলি ওপেন সার্কিট নাই, কারণ ওপেন সার্কিটটা খুব ইজিলি চোখে পড়ে যে একটা ওপেন পাথ যেখানে কোনো ক্লোজ পাথ ফর্ম করে নাই বা এক্সটেনশন আকারে আছে, এরকম কিছু কিন্তু এখানে নাই। এআর বি এর ক্ষেত্রে যে এক্সটেনশন, ওটা তো লাগতোই, কারণ আমার এআর বি এর রেসপেক্টে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে। তো ওপেন সার্কিট নাই, তো এবার তাহলে শর্ট সার্কিট পাওয়া যায় কিনা একটু দেখি। একটা একটা করে রেজিস্ট্যান্স ধরবো আর দেখবো যে কাদের দুই পাশের নোডের নেমটা সেম। ধরো 12 ওহম দিয়েই শুরু করি। 12 ওহমের বামে কে এ, ডানে কে আমার এ, তাই না? কারণ এই পুরা রেড অংশটাই তো এ, তাহলে এটা কি শর্ট সার্কিট, কি বাদ। ওকে, একটা বাদ গেল। এবার 4 ওহমের দুই পাশে এ আর সি, সমস্যা নাই। 9 ওহমের এক পাশে বি এক পাশে সি, 18-র ক্ষেত্রেও তাই। হ্যাঁ, তো ওদেরও সমস্যা নেই। 8 ওহমের এক পাশে কি এ, আর এদিকে তো কি আমার বি, এই ব্ল্যাকটা। হ্যাঁ, তো এটাও ঠিক আছে। 24ও ঠিক আছে। হ্যাঁ, এই যে 7 ওহম, এটা আমরা যদি একটু দেখি, 7 ওহমের উপরেও বি, আমার নিচেও বি, তাহলে এটা কি বাদ। তাহলে কে কে বাদ গেল, 12 আর 7 বাদ গেল। ওকে, সো আমাদের ওই 5 নম্বর স্টেপটাও ডান। লাস্ট স্টেপ, এবার আমরা শিওর কনফিগারেশন আইডেন্টিফাই করব যে সিরিজ না প্যারালাল, এবং সেগুলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে করতে সার্কিটটা ছোট করতে থাকবো, যেটা আমরা ছোটবেলায় করে আসছি আর কি। আমাদেরকে ওইটাই বলা হইতো, এই যে এত যে স্টেপ আছে, এত কিছু যে খেয়াল করার আছে, এগুলো কিন্তু বলা হইতো না প্রথমে। এগুলো ওই যে করতে যেয়ে যখন আসতো তখন বলতো, ও আচ্ছা এখানে কিন্তু এই যে এটা করতে হবে। তো এরকম ভাবে বললে তো হইলো না, তাই না? আমার পুরো প্রসেসটা আগে থেকেই জানা লাগবে, যাতে আমি ওই ভুলগুলো না করে বসি। তো যাই হোক, আহ, আমরা এখন কি করব, যে আইডেন্টিফাই করতে থাকবো যে কোথায় কোথায় আমি শিওর কনফিগারেশন বুঝতে পারছি। তো এটা একটু, এটা আসলে কি যে কোথায় থেকে স্টার্ট করবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। হ্যাঁ, তুমি খালি চোখে দেখবা যে কোন দুই, মানে কোন জায়গায় তুমি শিওর কনফিডেন্টলি বলতে পারছো যে সিরিজ না প্যারালাল। তো আমি এখানে কনফিডেন্টলি যদি বলি, এই যে 24 ওহম আছে আর 8 ওহম আছে, এরা প্যারালালে আছে। কেন? কারণ 24-এর এবং 8-এর এক সাইড হচ্ছে কি বিতে, আর আরেক সাইড কি এই যে এতে। এটুকু বোঝা গেছে সবার? 24-8 প্যারালাল। ইয়েস স্যার। ওকে, এখন 24 আর 8 প্যারালাল হইলে প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো বের করা সবাই জানি, তাই না? যে কি ওই দুই রেজিস্ট্যান্সের ইনভার্স নিতে হয়। তাহলে 1/8 প্লাস কত 1/24, এদের আবার কি যোগফলের ইনভার্স নিতে হয়, রাইট? তো এটা আমার দুইটা প্যারালাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ওই যে আমরা শর্টকাটে ওই জিনিসটা মনে রাখতাম যে কি আমার এটা করলে যেটা আলটিমেটলি দাঁড়ায় যে দুই রেজিস্ট্যান্সের গুণফল বাই দুইটার যোগফল। হ্যাঁ, তো ঠিক আছে এরকম। আরেকটা শর্টকাট আছে, আমি এটা বলি না, আমি এখন পর্যন্ত কোনো সেকশনে বলি নাই, so আমি তোমাদেরকেও বলবো না। এটা শর্টকাট জিনিসটা কি আমি কেন শেয়ার করি না, কারণ এটা হচ্ছে তোমার নিজের খোঁজার ব্যাপার। হ্যাঁ, আমি তোমাকে একটা শর্টকাট শিখাই দিলে তুমি সেটা কখনোই ফুললি এফিসিয়েন্টলি ইউজ করতে পারবে না, কারণ এটা আমার শিখাই দেওয়া। হ্যাঁ, শর্টকাট এটা কি না, বেসিক ফর্মুলা না, বেসিক ফর্মুলা আমারই শেখানোর দায়িত্ব। বাট শর্টকাট আমি যদি শিখাই, দেখা যাবে কি কন্টেক্সটে সেটা ইউজ করতে হবে, সেটা আমি যেটা যত ভালোভাবে বুঝছি, সেটা যদি তুমি না বুঝো, তাহলে তুমি রং কন্টেক্সটে ইউজ করে ফেলবে, তখন ভুল হয়ে যাবে। তো এখানে 8 আর 24 প্যারালাল হইলে তাদের প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি যে এই এরকম সূত্রে বসাই, হিসাব টিসাব ছাড়াই যেটা আমি বের করে ফেলবো, যে 6 হবে আর কি। 8 আর 24-এর 6 হবে। এটা কিভাবে এত ফাস্ট আমি ক্যালকুলেট করলাম, এটা আমি শেয়ার করব না, এটা তোমার দায়িত্ব যে কিভাবে হইলো। হ্যাঁ, এটা একটু দেখবা বা অবজার্ভ করবা, নিজের মতো করে বের করতে পারো কিনা। আর না পারলে কোনো সমস্যা নেই, বসাবার সূত্রে বা ইনভার্স করে যোগ করবা, দিয়ে আবার ইনভার্স করবা ক্যালকুলেটর দিয়ে, কোনো টাইম সেভ হয় না। বাট হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করলে একটু টাইম বাঁচে আর কি। আচ্ছা, সো এদের বদলে আমার 6 ওহম বসবে। এখন এই বসানোটা, এই যে আমি দুইটা রেজিস্ট্যান্সকে ইকুইভ্যালেন্ট করলাম, তাদের বদলে এখন কি একটা রেজিস্ট্যান্স বসবে। তো সেটা কোথায় বসবে? কেন, ওই যে যাদেরকে রিপ্লেস করছি তারা যেই দুই নোডের মাঝে ছিল, ওই একই পেয়ার অফ নোডস এর মাঝে বসবে, তাই না? তো এই 8 আর 24 কাদের মাঝে ছিল? এ আর বি এর মাঝে। তাহলে এই 6ও কি এ আর বি এর মাঝেই বসবে। এই প্লেসমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্লেসমেন্ট যদি ঠিক মতো না হয়, তাহলে কাজের মাঝখানে সার্কিটের কনফিগারেশন নষ্ট হয়ে যাবে, যেটার কারণেও কিন্তু ভুল হয়। ওকে, তাহলে এদের বদলে আমার 6 বসাতে হবে। এখন
সার্কিটটা অনেক ঘিঞ্জি হয়ে গেছে, তাই না? এই যে 7 আর 12 বাদ দিছি আমরা, 8 আর 24-এর বদলে এখন 6 আসবে। তো আমরা একটু সার্কিটটা আবার আঁকি। এখন আবার আঁকি বলতে আমি এখানে কিন্তু বলছি না যে রিড্র করা, কারণ তোমার যদি প্যারা না হয় এই চেহারাতে, তাহলে তুমি এই একই শেপে জাস্ট 8 আর 24-এর এই পুরো অংশটা, কারণ 7 তো বাদ, তাহলে এই পুরো অংশের বদলে ধরো 6 ওহম বসাবা, তাই না? তাহলে আমি ওইটাই আগে আঁকি, তারপর দেখি যে রিড্র করা লাগে কিনা। আচ্ছা, এখানে জায়গার একটু অভাবে গেছে, আমি একটু কিছু জিনিস মিশাই ফেলি যেগুলো লাগবে না। ওকে, সো হ্যাঁ, এই সার্কিটটা আমরা আবার আঁকবো যেভাবে আছে সেভাবেই। আহ, হ্যাঁ, সো ওই 12 ওহম তো বাদ, so ওইটাও আঁকার দরকার নাই আর। তাহলে আমি এই পুরাটা এ রাখবো। আর তুমি যদি দেখো এই তারটারও কিন্তু কোনো মিনিং নাই, এর উপর দিয়ে এ এর যে তারটা গেছে, কারণ এই পুরাটাই এ, এটাই এখন তো বুঝাচ্ছে, তাই না? সো আমি একটা দাগ আঁকলেই এ না। সো এই এ, এই পুরা এর ওই দাগটা, সেখান থেকে এবার কি 4 ওহম এই যে এগুলো ওভাবেই আঁকো আপাতত, শেপ টেপ চেঞ্জ করার মানে আপাতত রিড্র করছি না আমরা, জাস্ট আবার আঁকছি একই জিনিস, ছোট করে আঁকছি যেগুলো আমাদের রিডিউস হয়ে গেছে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আর হচ্ছে ওই এই যে পুরো অংশটার বদলে কি একটা 6 ওহম বসবে, রাইট? আর এদিকে একটা, হ্যাঁ 6 ওহম আছে জাস্ট, হ্যাঁ। সো ওই 6 ওহমটা ধরো এইভাবে আমি ড্র করে দিলাম, তাহলে এটা 6 ছিল, এটা কত ছিল? 9 18, 9 18, এই নোটটা ছিল সি, আর এটা ছিল 4। এই তো আমাদের সার্কিট। হ্যাঁ, তো এখানে আমার দেখো আর আমার রিড্র করা লাগছে না, হ্যাঁ মোটামুটি আমাদের ভালো চেহারাতেই আছে। তো এই যে 6 আর 9 কি এখানে খুব অবভিয়াসলি সিরিজ না, কারণ এদের মাঝখানে যে নোটটা আছে সেটা কি সিম্পল নোট। তাহলে আমার এই দুইটা মিলে কত হবে? 15। তো সেই 15টা আমরা রিপ্লেস করে দিই, বা মনে মনে তুমি চিন্তা করবে, হাত পাকা হলে এত বারবার আঁকা আঁকি কিছু নাই, আঁকা আঁকিতে প্রচুর টাইম ওয়েস্ট হয়। তাহলে এই ধর আমার কি 15, হ্যাঁ। আর 15 আর 4 কি আছে এবার? কিসে আছে? ও আচ্ছা, ওখানে একটা 9, আচ্ছা ওটাই তো রিডিউস হয়ে গেল, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, তাহলে 4 আর 15 মিলে আমার কি প্যারালাল। সো এদের প্যারালাল করলে যেটা আসে, এটা আবার ওই যে ওই শর্টকাট দিয়ে বের করা যাবে না, মানে এই যে 8 আর 24 থেকে যে 6 বলে ফেললাম আমি ইনস্ট্যান্ট, এই ক্ষেত্রে ওইটা হবে না। সো এটা একটু ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে, আমি এখন টিপ ক্যালকুলেটর ইউজ করতেছি না, ধরো কিছু একটা আসবে, তাই না? তো থ্রি সেই, পয়েন্ট ওয়ান সিক্স ওকে নাইস, থ্যাংক ইউ। হ্যাঁ, সো 3.16 আসবে। আর এই দুইটা কি আমার সিরিজ, এই তো হয়ে গেল। হ্যাঁ, বাট যদি এখানে চেহারাটা বাজে থাকতো তাহলে আমরা একটু রিড্র করতাম, সামনে আমরা এরকম দেখবো যে চেহারা বাজে টাইপের আসবে, অনেক প্রেসার পড়বে মাথায়, তখন আমরা ওটা করবো নি। আচ্ছা, এবার আমরা একটু চাইল্ডহুড ট্রমাতে চলে যাব। সেটা হচ্ছে এইচএসসি তে এই জিনিসটা দেখলে আমরা খুব ভয় পাইতাম। এই অংশটা এটা ছিল না, এটা এই যে নতুন এডিশন ভার্সিটিতে ওঠার গিফট হিসেবে। তো সেটা পরের কথা। আমাদের এই জিনিসটা কারো মনে আছে কিনা, তপন আর তপন স্যারের বই তো মনে হয়, বা সব সব বই থাকতো কম বেশি, কারণ এটা অ্যাডমিশনও আসছিল। 3টা রেজিস্ট্যান্স এরকম পর পর লাগে দেখতে, বাট আমার কি করে, এটার সাথে এটার কানেকশন দেয়, আর এটার সাথে এটার কানেকশন দেয়, এদিকে বলে এ আর এদিকে বলে বি, দিয়ে বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো এ আর বি এর রেসপেক্টে। হ্যাঁ, এবং একই ভ্যালু দেয় রেজিস্ট্যান্স গুলো, 6 6 6 3 3 3, অনেকভাবে এটা আসতো। সো এটা নিয়ে ভয় বা তখন আমরা ছোট ছিলাম ভয় পাইতাম, এখন আমরা সার্কিট রিড্র করতে শিখবো, এবং আমরা দেখবো যে এই চেহারা দেখে মাথায় প্যাচ খাইলেও এই প্যাচটা খোলাটা খুব ইজি। তো যাই হোক, আমরা আগে এই মানে ছোটবেলাটাই দেখি, তারপর ওই যে ওই অ্যাডিশনালটা সহ দেখবো না, ওইটা এমন কোনো আহামরি এডিশন না। সো আমাদের প্রথম কাজ কি? নোড মার্কিং করা, আইডেন্টিফাই এবং মার্ক করা, নেমিং করা, তাই না? সো এই এটা কত দূর যাই, আমি একটু রেড কালার ইউজ করি, এখনো আমি নোড মার্কিং করে যাচ্ছি, সামনের কিছু প্রবলেম হয়তো এটা থামাই দিব। আহ, এই হচ্ছে আমার কি পুরাটা এ। একইভাবে বি এর মার্কিংটা আমি ব্ল্যাক দিয়ে যদি করি, এই এই পুরাটা আমার কি বি। তাহলে সার্কিটে কয়টা নোড? এই দুইটাই নোড। হ্যাঁ, তো এখনো আমাদের মাথায় হয়তো কারো কারো প্যারা লাগতেছে, আমার নিজেরও জিনিসটা দেখে ভালো লাগে না, এখন প্যারা লাগে না কারণ অনেকবার সলভ করছি, তাই না? কিন্তু ভালো লাগে না জিনিসটা দেখতে, কারণ এখানে দেখে এটার কনফিগারেশনটা ডাইরেক্ট মাথায় কাজ করে না যে কি সিরিজ না প্যারালাল। তাহলে একটু রিড্র করি, এবার রিড্র এর ব্যাপারটা বোঝা যায়। রিড্র এর নিয়মটা হচ্ছে যে তোমার সার্কিটে যত নোড থাকবে, মানে তুমি যে অবস্থায় সার্কিটটাকে রিড্র করছো, ওই মোমেন্টে সার্কিটে যতগুলো নোড আর বেঁচে আছে, হ্যাঁ সেই নোডগুলো তুমি আগে কয়েকটা ডট দিবা, এবং এটা একটু সুন্দর করে দিবা, এনাফ গ্যাপ রেখে, কারণ আমরা ওই সেই ডট দেওয়া নোডগুলোর মাঝেই কম্পোনেন্ট এবং তারগুলো ড্র করব। তাহলে এখানে নোড আছেই দুইটা, তাই না, এ আর বি। আর ওই যে যে দুই নোডের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো, ওদের থেকে ওই এক্সটেনশন হিসেবে কিছুটা তার আগে থেকে এঁকে রাখবা।
এখন এখানে যদি আমার সি একটা থার্ড নোড থাকতো তাহলে আমি ধরো এখানে মাঝে একটা ডট দিয়ে এরকম সি নাম দিতাম, বাট নাই তো, তাই না আপাতত। সো এই এখন আমি যেটা করব যে ওই সার্কিটে যত রেজিস্ট্যান্স আছে সবগুলাকে ধরবো একটা একটা করে, এবং দেখবো যে ওই রেজিস্ট্যান্সের এক পাশে টার্মিনাল বা নোডের নাম কি, আরেক পাশে নোডের নাম কি। তো এই সিক্সটা যদি আমি চিন্তা করি, লেফট মোস্ট সিক্স, এটার এক পাশে কি এ, আরেক পাশে আমার কি বি। তাহলে এবার এই এরকম করে একটা করে ধরবো, আর তারা যে নোডের মধ্যে মধ্যে আছে, মানে ওই রেজিস্ট্যান্সটা যে দুই নোডের মাঝখানে আছে, এই রিড্র করা সার্কিটেও ওই দুই নোডের মাঝেই জাস্ট বসাই দিব। তাহলে কি এই এ আর বি এর মাঝে বসাই দিলাম সিক্স, একটা সিক্স হইলো, যেগুলো হয়ে যাবে একটু টিক দিয়ে নিব, মনে মনে হোক বা পেন্সিল দিয়ে হোক। তাহলে আমার একটার কাজ ডান। এরকম ভাবে বাকি দুইটাও আমরা বসাবো। তাহলে এই সিক্স এর ক্ষেত্রেও আমি যদি দেখি বামে বি আর ডানে কিন্তু রেড, মানে আমার কি এ, তাহলে এটাও আমার এদের মাঝেই বসবে, যে বসাই দিই সিক্স। লাস্ট এটাও হয়ে গেল। লাস্ট সিক্সটার ক্ষেত্রে বামে এ আর ডানে বি, এই হয়ে গেল। আর তো কিছু বাকি নাই, তাহলে আমাদের সার্কিট রিড্র করা ডান। দেখো এই শেপ, বামের শেপ আর এই শেপের মধ্যে কত পার্থক্য, কিন্তু তার একই একই সার্কিট। কিন্তু বিশ্বাস না হলে তুমি বানায় ভোল্ট মানে কি মাল্টিমিটার দিয়ে ম্যাপে ট্যাপে ভেরিফাই করতে পারো, বাট আমরা কনফিগারেশন কিছু চেঞ্জ করি না, সো শেপ ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, সো আমরা আমাদের ওই মাথার ব্যথাটা দূর করছি জাস্ট এই রিড্র করে। তো কি দাঁড়ালো, এখন তো খুব অবভিয়াস তাই না, যে তিনটা রেজিস্ট্যান্স আমার প্যারালালে। বাট আমি যদি এই অবস্থায় থাকলে এটা বলতাম, প্রথমে বিশ্বাস করতে কষ্ট হইতো, বাট যেহেতু আমরা এখন ওই প্যারালাল সিরিজের কনসেপ্টটা জানি, বিশ্বাস হয়তো করতা, বাট তাও মাথা মাথা ব্যথাটা থাকতোই। যে এই তিনটা কেন প্যারালাল, কারণ তিনটারই কোনো না কোনো মানে এক সাইডের নোড এই তিন কি এতে কানেক্টেড, আর অন্য সাইডের গুলো বিতে কানেক্টেড। এটাই তো কনফিগারেশনটা, তাই না? বাট দেখে ওইরকম বোঝা যাচ্ছে না প্রথম দেখাতে। সো এইরকম মাথা ব্যথা করলে রিড্র করবা, দেখবা সব সিম্পল হয়ে গেছে। তাহলে এখানে আমাদের প্যারালাল ইকুইভ্যালেন্ট কত, ওই টু হবে আর কি। খুব সিম্পল, মানে তিনটা যেহেতু, সো ওই একটা ভ্যালু বাই তিন আসে আলটিমেটলি। হ্যাঁ, তো এই গেল এটা। আর এই যে অ্যাডিশনটা হয়েছে, এটা আসলে কোনো অ্যাডিশন না কেন, মানে এটা তো খুব অবভিয়াসলি দেখে বোঝা যাচ্ছে যে শর্ট সার্কিটের কারণে বাদ। কারণ এটাও এ এটাও এ, সো এই 20 ওহমের দুই পাশে এ, সো এটা তো বাদ। সো আলটিমেটলি ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। হ্যাঁ, তো এটা তোমাদের যে ল্যাব শিটে দেখবা এরকম একটা, মানে যে এই প্রথম এক্সপেরিমেন্ট তো এখনো হয়নি, আমরা অনলাইনেই আছি, তাই না? বাট যখন হবে ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার একটা টাস্ক থাকবে, ওইখানে এরকম একটা সার্কিট আছে, যে একটা শর্ট করা আর বাকি তিনটা এরকম প্যারালাল বাট ড্র করা আছে এরকম ভাবে। তো এই ছিল এইটা। আমরা মুভ করি সামনে, আরো কয়েকটা ম্যাথ আমরা দেখবো। So, এই নিচেরটাই দেখি কথা কথা। তো এবার একটা আমরা আবার কি ফুল ম্যাথ শুরু থেকে দেখি। এ আর বি এর রেসপেক্টিভ বের করতে বলছে, এ আর বি এ এক্সটেনশনও ড্র করা আছে, তো প্রথম দুইটা কাজ আমাদের করা লাগলো না। এবার আমরা তাহলে কি নোড আইডেন্টিফাই আর নেম করব। সো এ দিয়ে স্টার্ট করি। এই 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 যে পুরাটা এ, ওকে, এ গেল। বি করে ফেলি, ব্ল্যাক দেই কথার কথা। এই পুরাটা বি। কোনো জায়গায় কি মার্ক করা বাকি আছে সার্কিটে? নাই। হ্যাঁ, তাহলে এখানে সবগুলো প্যারালাল এই ইয়েতে কিন্তু আগে এন্ড আপ করা যাবে না, স্টেপ স্কিপ করা যাবে না, সব স্টেপ গুলো চেক করতে হবে। ওইখানে আমাদের এই সার্কিটে কোনো শর্ট সার্কিট ছিল না, ওই জন্য আমরা ওই স্টেপটা হয়তো ধরো মেনশনই করিনি। বাট শর্ট সার্কিট এন্ড ওপেন সার্কিটের চেকিং খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমার ওইটার মতো ভাবলে চলবে না যে আচ্ছা দুইটা না, তাহলে এখানেও সবাই প্যারালাল, নো, এখানে শর্ট সার্কিটও থাকতে পারে। হ্যাঁ, তো আমরা ওই একটা একটা করে রেজিস্ট্যান্স ধরবো আর দেখবো যে কোনোটা শর্ট সার্কিটে বাদ যায় কিনা। তাহলে এই যে এই 4 ওহমটা দিয়ে স্টার্ট করলাম ধরো। না, এক পাশে এ, মানে বাম পাশে এ ডান পাশে বি, সো ওকে। এটার ক্ষেত্রে উপরে বি নিচে এ, ওকে। এই 3 ওহম, বামে বি ডানে এ, ওকে। 6 ওহম, বামে বি ডানে এ, ওকে। 10 ওহম, উপরে এ নিচেও এ। কি বাহ, এই যে এই কারণেই বলছিলাম যে স্টেপ স্কিপ করা যাবে না। ওকে, সো এই 10 ওহম কে বাদ দিব আমরা, আর বাকি রেজিস্ট্যান্স গুলো এবার আমরা একটু রিড্র করি। মাথার উপর প্রেশার পড়তেছে না যে কেমন কেমন শেপ। তাহলে আমরা রিড্র এর জন্য ধরো এ দিলাম, এক্সটেনশন রেখে দিলাম বি। হ্যাঁ, এবার একটা একটা করে রেজিস্ট্যান্স ধরি আর বসাই। 4 ওহম, এই যে এটা, বামে এ ডানে বি, সো এ আর বি এর মাঝে, রাইট? এই যে 4, এই 4 ওহম এ আর বি এর মাঝে। হ্যাঁ, হয়তো সবাই প্যারালালি হবে, বাট তাও রিস্ক না নেই। 6 ওহম এ আর বি এর মাঝে। ও ওয়েট, হ্যাঁ এখানে ঠিক আছে, এই যে এদিকে তো বি, হ্যাঁ ঠিক আছে, ওকে। সো হ্যাঁ, 6 আর 3 এ আর বি এর মাঝে, ওকে।
সো 3। হ্যাঁ, সবাই প্যারালালি হলো, বাট রিড করে আমি শিওর হয়ে নিলাম। আচ্ছা, এবার তাহলে বের করে ফেলি 6 আর 3 এর প্যারালাল করলে। আচ্ছা, প্যারালাল চারজনই, তুমি চাইলেই চারটা একই সাথে করতে পারো, যে 1/4 প্লাস 1/4 প্লাস 1/6 প্লাস 1/3, বাট আমি দুইটা দুইটা করে করছি, মানে একই তো ব্যাপার। তো 6 আর 3 কেন? কারণ ওই যে শর্টকাটে ওই হিসাবের ব্যাপারটা চালে ইজি হয়। 6 আর 3 কে প্যারালাল করলে 2 হয়, আর ওইদিকে 4 আর 4 কে প্যারালাল করলেও 2 হয়। তাহলে আমার রিডিউস করে আমার 2 আর 2 থাকে, তাই না? এখানেও 2, এখানে 2, আর 2 আর 2 কে করলে কত? 1 হয়। এটা আই গেস অনেকেই জানে যে সেম রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে দুইটা, তাহলে কি ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্ধেক হয়। বাট ওই যে ওই 6 আর 3 করে কি হয় 2 হয়, এটা একটু নিজেরা স্টাডি করবা। আচ্ছা, তাহলে গেল, এটাও গেল। এটা তো আমরা দেখাইছি। হ্যাঁ, এবার আমরা লাস্ট আমরা যে ম্যাথটা দেখাবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে, সেটাতে আসি। এই যে এখানে তো এই যে সিআরই এর রেসপেক্টে বের করতে চাচ্ছিলাম, রাইট? করব, বাট তার আগে এখানে যে যে নোডের রেসপেক্টে বলছে সেগুলো একটু করে ফেলি। এবার আমরা একটু ফাস্ট দেখাবো জিনিসটা, কারণ আমাদের ওই বারবার মার্কিং করা এরিয়া এত স্লো হইলে চলবে না, আগাইতে হবে, উই হ্যাভ টু বি ফাস্ট। ঠিক আছে? সো আমরা ধরো প্রথমে এ আর বি এর রেসপেক্টে বলছে সেটাই বের করি। তাহলে এ আর বি এর রেসপেক্টে যদি বের করতে বলে, এই এক্সটেনশন গুলো আমাদের আর চিন্তা করতে হবে না। আচ্ছা, এখন আমরা নোডের আইডেন্টিফিকেশন এন্ড রিজন মার্কিং যদি বলি, সি আর ডি মার্ক করাই আছে, আর এটুকু কি ই। তো আমি এটুকু ই নাম দিয়ে রাখলাম, যদি লাগে কখনো। আচ্ছা, এবার ওই কি শিওর কনফিগারেশন আইডেন্টিফাই করা আর রিডিউস করা। তো এই দুইটা কি খুব শিওরলি কি সিরিজ, কারণ এই ইটা এখন কি সিম্পল নোড। সো 6 এর 2 কত? 8। আবার এই 3 আর 5 এরাও কিন্তু সিরিজ, কারণ সি এর এই এক্সটেনশন তো আর এখন ইফেক্টিভ না। সো এই সি কিন্তু এখন কি নোড? সিম্পল নোড। তাহলে ওইদিকে 6 এর 2 8, আর এদিকে 3 আর 5 8। তাহলে আমি একটু রিপ্লেস করে ছোট ইয়েটা ড্র করি, বাট তুমি মনে মনেও এটা চিন্তা করতে পারো যদি সেরকম প্র্যাকটিস হয়ে যায়। তাহলে বি আর ডি এর মধ্যে এইদিকে 6 আর 2 মিলে 8 বসবে, সেটা ধরো এখানে। আবার বি আর ডি এর মাঝে এই পাথের 8ও বসবে, তাহলে এটাও ধরো 8। এবং দুইটাই কি আমার বি আর ডি এর মাঝে 8 8। আর কি কি থাকলো? বি আর এ এর মাঝে 12, তাহলে এই যে 12। আর ওই এ আর ডি এর মাঝে 20, সো এ হচ্ছে সেই 20 এ। হ্যাঁ, এখন তো খুব ইজি, তাই না? 8 আর 8 কি 8 আর 12 প্যারালাল না কিন্তু, কারণ মাঝে এই যে 20 আছে, এটা খেয়াল রাখতে হবে। এই শেপ দেখে ফার্স্ট ডিসিশন নেওয়া যাবে না। এই 2 8-এর এক নোট কিসে? ডিতে, আর এক নোট কিসে? বিতে, তো এরা প্যারালাল। বাট এই 12 ওমের এক নোট বিতে হইলেও আরেক নোট কিন্তু এতে, সো 12 8 8 কিন্তু প্যারালাল না। এই ভুলটা কিন্তু অনেকেই এখানে করে ফেলতে পারে। আচ্ছা, তো যাই হোক, 8 আর 8 প্যারালাল, 8 8 প্যারালাল করলে আমার সমান রেজিস্ট্যান্স ধরো 4 হবে। সো 4 দিয়ে আমি যদি রিপ্লেস করে দিই, থাকলো কি এই তিনটা, তাহলে 20 আর 4 এবার কি খুব সিম্পলি আমার সিরিজ। এখানে একটা জিনিস, যে ওই 8 8 কে স্যার প্যারালাল করে আমি সি এর পার্টটা না বুঝি নাই। সি এর পার্ট কি বুঝা নাই? সি এর পার্টে স্যার আর কি এখানে এখানে স্যার কোন কোন টার্মিনাল ধরে আমরা করতেছি স্যার? কি সি এ আর বি, কি সি না এ আর বি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এ আর বি। হ্যাঁ, ওকে। তো তো স্যার সি কি আমরা ডিসরিগার্ড করে দিচ্ছি? হ্যাঁ, সি এর এখানে তো এই এটা তো এখন আর এই টার্মিনালের রেসপেক্টে তো বের করা হচ্ছে না, বা এই নোডের রেসপেক্টে, সো এই এক্সটেনশনের তো কোনো ভ্যালু নাই এখানে, তো ওটার কোনো ক্লোজ পাথ না আর কি। হুম। আচ্ছা আচ্ছা, তো 20 আর 4 এরা দুইটা আমার সিরিজ। এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম, তখন দেখো ডি কিন্তু অরিজিনাল সার্কিটের শুরুতে একটা জাংশন নোড ছিল, কারণ এই যে 1 2 3 তিনটা রাস্তা। বাট যখন আমি এই দুই পাথকে প্যারালাল করে দিলাম, তখন তো এই শুধু 4 হয়ে গেল, আর এইদিকে 20, এবং তারা এই যে কি সিরিজে চলে আসলো, তখন ডি কিন্তু সিম্পল হয়ে গেল। তো এই যে নোডের নেচারও কিন্তু চেঞ্জ হয় এই কাজ করতে থাকলে, মাঝে মাঝে নোড যেমন রিডিউস হয়ে যায়। আরেকটা জিনিস খেয়াল করার আছে, এই 6 আর 2 আমি যখন সিরিজ করে ফেললাম, তখন কিন্তু ই এর এক্সিস্টেন্সটা গায়েব হয়ে গেল। সো সিরিজ ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করলেই নোড কিন্তু কমতে থাকে, বাট প্যারালালের ক্ষেত্রে কিন্তু কমে না। কিরকম কমে না? ওই যে দুইটা আর্ট ছিল, তারা কিন্তু বি আর ডি এর মাঝে ছিল, তো 8 8 4 করার পরেও কিন্তু বি আর ডি আসেই। সো প্যারালালে নোড কমে না, কিন্তু নোডের নেচার চেঞ্জ হইতে পারে। আর সিরিজের ক্ষেত্রে নোড কমে, সিরিজ ইকুইভ্যালেন্ট করলেই দেখা যাবে কিছু নোড ওই মাঝের যে নোডগুলো ছিল সিম্পল নোডগুলো, ওগুলো গায়েব হয়ে যায়। তো এটা জাস্ট একটা অবজারভেশন, হয়তো তোমার কখনো কাজে লাগতে পারে। তাহলে 20 আর 4 মিলে 24, আর 24 আর 12 তো প্যারালাল, খুব সিম্পল এখন, তাই না? 24 12 প্যারালাল করলে ওই আমার 8 আসে। সো এই হচ্ছে আমার এ আর বি এর রেসপেক্টে। এবার অন্য টার্মিনালসে আমরা মুভ করি, সেকেন্ডটাতে। এ এন্ড ডি বলছে, সো এবার বি এর এক্সটেনশন বাদ, সি এরটা আবার বাদ, ই থেকেও টানা লাগবে না, এই যে এ আর এই যে ডি, রাইট?
ওকে, সো নোড মার্কিং যদি আমি বলি, এটা আবার ধরে মার্ক করে দিলাম। ওপেন সার্কিট তো এখানে নাই, কোনো শর্ট সার্কিটও নাই, খুব মানে এটা খালি চোখে বোঝা যায় অনেকটা। তাহলে এবার আমরা কি ওই কনফিগারেশন আইডেন্টিফাই করে রিডিউস করতে থাকবো। আবার এই দুইটা সিরিজ, কারণ ই এখনো আমার সিম্পল নোডই আছে। এই দুইটাও আবার সিরিজ, কারণ সিও এখন সিম্পল নোডই আছে। তাহলে ওইদিকে 8 ওইদিকে 8 হলো, সেই 8 দুইটা কিন্তু আবারও প্যারালাল, কারণ বি আর ডি এর মাঝেই আছে। তাহলে 8 8 কি 4 হয়ে গেল। এখন সেই 4 কার কার মাঝে? বি আর ডি এর মাঝে। আবার 12টা কি এই এ আর বি এর মাঝে। তো আমরা একটু রিড্র করি, অনেক রিডাকশন করা হয়ে গেছে। সো আমার এ আর ডি এর মাঝে কি আছে? 20 আছে। সো ধরো 20, ওইদিকে আমার বি আর এ এর মাঝে 12 আছে, 12 আছে। আর বি আর ডি এর মাঝে কত আছে? 4 আছে, তাই না? তো এই ধরো সেই 4টা এ, আর এই আমাদের কি বি না? তো এই যে বি দেখো সিম্পল নোট হয়ে গেছে। এবং তাহলে আমার এই যে 4 আর 12 এরা কি সিরিজে চলে আসছে। তাহলে 4 আর 12তে কত হয়? 16। এবং বি এখন গায়েব হয়ে যাবে, কারণ সিরিজ করলেই তো নোট, সিম্পল নোটটা গায়েব হয়ে যায়। সো থাকলো আমার এই দুইটা। তাহলে 16 আর 20 কি আমার প্যারালাল। প্যারালাল ইকুইভ্যালেন্ট করলে দেখবা এই যে 80/9 এরকম কিছু একটা আসে। হ্যাঁ, হোপফুলি এ পর্যন্ত বোঝা গেছে। কার প্রবলেম থাকলে বলবা, আমি বি আর ডি তে মুভ করছি। সো আবার এগুলো একটু মিশাই ফেলি। বি আর ডি এবার, সো এ এর এক্সটেনশনটা এখন আর ইফেক্টিভ না, সি এরটা আবারও ইফেক্টিভ না, ই আবারও আমার সিম্পল নোডই থাকবে। হ্যাঁ, তাহলে এই বি আর এই ডি এর রেসপেক্টে বের করতে হবে এবার। তো এবার কারা কারা দেখো, ই আবারও সিম্পল, সো আবারও এই দুইটা কি আমার সিরিজ, সি আবারও সিম্পল, সো আবারও এই দুইটা আমার সিরিজ। এবার এ এর এই এক্সটেনশন যেহেতু কার্যকর না, এ এবার কি হয়ে গেছে? একটা সিম্পল নোড হয়ে গেছে, এবং যে কারণে এই 12 আর 20 এবার কিন্তু সিরিজ হয়ে গেছে। তাহলে এই তিনটা পাথই আমার আলাদা আলাদা ভাবে সিরিজ, এবং তারা এই তিনটা রাস্তায় কি বি আর ডি এর মাঝে আছে। মানে তাহলে খুব সিম্পলি আমার এখানে রিড্র করা সার্কিটটা যেটা হবে, যে তিনটা রেজিস্ট্যান্স আমার, এই তিনটা সিরিজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্যারালালে থাকবে বি আর ডি এর মাঝে। তো এই এই পাথেরটা কত? 12 আর 20 32। এই পাথেরটা হচ্ছে 8, এই পাথেরটা 8, এগুলো আমরা অনেকবার দেখলাম। তাহলে 8 8 8 8 করলে 4 হয়, সেই 4-এর সাথে 32 করলে আমার হচ্ছে 32/9 আসে। হ্যাঁ, এই যে 32/9। সো এই গেল বিআরডি। ওকে, ওকে, এবার বিআরসি তে আসা যাক। ওকে, বিআরসি বলছে বাকি এক্সটেনশন গুলো আগে আমরা বাদ দিই। তাহলে এবার এও বাদ, ডিও বাদ, ই আবার সিম্পল নোড। হ্যাঁ, এবার সি থাকবে, এবার বিও থাকবে। এটা অনেক যথেষ্ট জটিল। তো ভালো কথা, আমরা দেখি যে শিওর কনফিগারেশন কি কি পাওয়া যাচ্ছে। আবারও এই দুইটা সিরিজ, কারণ ই সিম্পল। এই দুইটাও আবার সিরিজ, কারণ এ সিম্পল। সো আমার রিড্র করি, মাথায় প্রেসার পড়তেছে, তাই না? ওকে, সো এখানে অনেকগুলা নোট গায়েব হয়েছে। এ আর ই কি গায়েব হয়ে গেছে, কারণ সিরিজ করে ফেলছি 12 আর 20 কে, 6 আর 2 কে। তাহলে এ আর ই থাকবে না। কোন তিনটা নোট থেকে গেল? সি আর বি তো সবসময় থাকবে, কারণ তাদের রেসপেক্টেই বের করতে বলছে। আর ডিও কিন্তু এখনো রিডিউস হয় নাই। সো এই তিনটা নোট আমার থেকে গেছে সার্কিটে। সো আমি একটু এখানে রিড্র করে নিই সার্কিটটা। তাহলে আমাদের রিড্র এর নিয়ম কি? যে দুই নোডের রেসপেক্টে বের করব সেগুলো বামে রাখবো। তাহলে বি আর ডি ধরো বামে রাখলাম, এক্সটেনশন টেনে দিলাম। ওকে, আর অন্য যে নোট গুলো থাকবে সেগুলো ধরো ডানে মাঝখানে একটু দিব। তাহলে এখানে একটাই নোট আছে ডি, তো এখানে ধরো পয়েন্ট দিলাম ডি। এবার আমরা একটা একটা করে রেজিস্ট্যান্স ধরবো। তো এই 6 আর 2 মিলে যে 8, সেটা কার মাঝে কানেক্টেড? বি আর ডি এর মাঝে কানেক্টেড। তাহলে বি আর ডি এর মাঝে একটা 8 আসবে, এই হলো সেই 8। এই যে 12 আর 20 মিলে 32, সেটা এ আর, সরি না না, 12 আর 20 মিলে যে 32, সেটা এ না, সেটাও কি বি আর ডি এর মাঝে কানেক্টেড, মানে এই ডি এর পুরা মাঝখানে। রাস্তাটা। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আবারও একটা আসবে 8 আর 32, সরি মানে বি আর ডি এর মাঝে 32 আসবে। আমি একটু উপর দিয়ে আঁকি, কারণ এখানে অলরেডি 8 আছে। হ্যাঁ, গেল, দুইটা বাদ গেল। এই দুইটা কিন্তু এবার সিরিজ না, কারণ সি এবার সিম্পল নোড না, জাংশন নোড। তাহলে এবার আলাদা আলাদা ভাবে তাদের কিছু চিন্তা করতে হবে। তাহলে 3 ওহম, সেটা কার কার মাঝে আছে? বি আর সি এর মাঝে। ওহো, আমরা একটু ভুল করছি, বি আর এখানে তো সি হবে, কারণ টার্মিনাল তো বি আর সি ছিল, আর মাঝের টার্মিনালটা ডি ছিল, সরি। ওকে, সো বি আর সি এর মাঝে 3 আছে। ওকে, তাহলে আমার এই হচ্ছে বি আর সি এর মাঝে 3, আর সি আর ডি এর মাঝে আমার এই 5 ওহমটা আছে। তাহলে সি আর ডি এর মাঝে এই হলো 5।
হ্যাঁ, এবার দেখো কত খুব ইজিলি বোঝা যাচ্ছে কি ব্যাপার। এখানে 8 আর 32 প্যারালাল, তার সাথে 5 কি সিরিজ, তাদের সাথে 3 কি আমার প্যারালাল। এখন খুব মানে মুখে মুখে হয়ে যাবে। 8 আর 32 মিলে আমার আবার কি 32/9, তারপর সেটা আর এটা যোগ করলে যা হয় সেটার সাথে এটা প্যারালাল করলে যা আসে, খুব বাজে একটা ভ্যালু আসবে, আমি বের করতেছি না এখানে। ওই যে ফ্র্যাকশনাল ওয়েতেই অ্যান্সারটা দেওয়া, এই 19/8। ওকে, সো এখানে যা যা দেওয়া ছিল হয়ে গেল। আমরা জাস্ট অ্যাডিশনালি ওই যে সিআরই এর রেসপেক্টে বের করতেছিলাম, তখন ওইটা একটু শেষ করব। তাহলে এবার সিআরই, রাইট? সো এই হচ্ছে আমাদের ই, এখান থেকে এক্সটেনশন টেনে নিলাম ই। তাহলে বাকি এক্সটেনশন তিনটা কাজ করবে না। এখন দেখি শিওর শিওর কনফিগারেশন কি কি। এই দুইটা সিরিজ, কারণ এ এবার সিম্পল। এই দুইটা আর কিন্তু সিরিজ না, এতক্ষণ এই যে সবগুলোতে ছিল, বাট এখন আর না। তাহলে 6 আর 2 আর যোগ করা যাবে না, বাট আবার এই দুইটা যোগ করা যাবে, কারণ এটাও তো আমার, ও না না সরি, আমরা সি এর রেসপেক্টে তো বের করছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই দুটাও যোগ করা যাবে না, ঠিক আছে। করা না গেলে কিছু করার নাই। তাহলে 12 আর 20 যোগ করে 32 পর্যন্ত আমরা আপাতত রিডিউস করতে পারছি। মাথায় প্রেসার পড়তেছে, রিড্র করতে হবে। সো সি আর ই, রাইট? সো সি আর ধরো ই, আর মাঝে কি কি নোট থেকে গেল দেখো তো। বি কিন্তু থেকে গেছে এখনো, ডিও আছে, শুধু এ গায়েব হয়েছে এই যে এই দুইটা সিরিজ করাই। তাহলে দুইটা আছে মাঝখানে, তো আমি একটু উপরে নিচে দিব বি আর ডি। হ্যাঁ, এবার রেসিস গুলো ধরবো একে একে। 6 কি বি আর ই এর মাঝে। তো বি আর ই এর মাঝে মানে, ও ওটা তো সি, এটা সি। আচ্ছা, তাহলে বি আর ই এর মাঝে মানে এই যে এভাবেই দিই, এত স্টাইল করার কিছু নাই। 6, ওকে। এবার 3 সেটা কোথায়? বি আর সি এর মাঝে। তাহলে এই যে বি আর সি এর মাঝে 3, একটু ওম দিয়ে দিই, ওটা বি এর মতো লাগতেছে। আচ্ছা, 5 সি আর ডি এর মাঝে। আচ্ছা, উম একটু তো ঝামেলা হয়ে যায় আঁকা, একটু আমরা ছোট করে ফেলছি এরিয়াটা, একটু বড় করে আঁকি, গিঞ্জি হয়ে যাইতেছে। ওকে, তাহলে এটা ধরো সি, এটা ধরো ই, আর এই ধরো আমার কি বি, আর এই আমার ডি। ওকে, আমরা আবার একটু এঁকে ফেলি। 6 ছিল আমার বি আর ই এর মাঝে। 6, ওকে। 3 ছিল বি আর সি এর মাঝে। 3, 5 ছিল সি আর ডি এর মাঝে। ওকে, সো হ্যাঁ, একটু এভাবে দিয়ে এই উপর দিয়ে দিবা যে এই দুইটা কানেক্টেড না, এটা যাতে বোঝা যায়। ওকে, এটা কত? 5। আর 32, এই যে 12 আর 20 মিলে যে 32, সেটা হচ্ছে বি আর ডি এর মাঝেই। সো এই যে বি আর ডি এর মাঝে 32। আর এই যে 2 এটা হচ্ছে ই আর ডি এর মাঝে, এই যে 2। এখনো চেহারাটা খুব ভালো হয় নাই, বাট লিস্ট মানে একরকম আসছে। তো এবার একটু দেখি কোনো কনফিগারেশন শিওর বোঝা যায় কিনা। আচ্ছা, আহ, হ্যাঁ, 3 আর 5, আচ্ছা, বি আর ডি এর মাঝে একটাই আছে। 6 এর ক্ষেত্রে বি আর ই হয়ে গেছে। হম, বুঝতে পারছি এখানে সমস্যাটা যেটা হয়েছে। আচ্ছা, এই পাঁচটাকে আমরা এভাবে ড্র করি, তাহলে এই যে 2D তেই থাকবে সব, সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, 5 কার মধ্যে ছিল? সি আর ডি এর মাঝে, রাইট? তো একটু উপর দিয়ে আঁকি, এই যে ধরো, তাহলে আমার ওই সমস্যাটা আর হবে না। হ্যাঁ, এই যে 5। ওকে, হুম, এখানে আমাদের যে কনফিগারেশনটা দাঁড়াইছে, এইটা তোমাদের সামনে সলভ করা যাবে না। কেন? কারণ তোমাদের ওয়াই ডেল্টা নাই, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। মানে আমরা যে ট্র্যাডিশনাল সিরিজ আর প্যারালাল কনফিগারেশন জানি, শুধু এইটা দিয়ে দুনিয়ার সব সার্কিট সলভ, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা যাবে এমন না। আমাদের ট্রিপলিতে 3 ফেজ সার্কিট বলে একটা খুব মানে ইয়ে আছে, বড় ফিল্ড আছে। শুধু সেটা না, এরকম 3 ফেজ বা আরো কিছু জায়গাতে এমন কিছু সার্কিট কনফিগারেশন আছে যেটা না সিরিজ না প্যারালাল, এবং এটা তুমি কনভার্টও করতে পারবে না এভাবে ডাইরেক্ট। তো এখানে ওইরকম একটা ইয়ে চলে আসছে। এই কারণেই এই স্লাইডের এই প্রবলেমটাতে তোমার ওই ই নোটটা নেমো করে নাই, এবং ওই সি আর ই এর রেসপেক্টে বেরো করতে দেয় নাই। কারণ এই করতে গেলে এই যে এরকম ওই ব্যাপারটা আসে, এই যে ওয়াই ডেল্টার ব্যাপারটা আসে, যেটা তোমাদের সিলেবাসে নাই। সো আমরা সি আর ই এটা সলভ করবো না, করা যাবে,
আমি এখানে শো করতে পারবো, বাট এটা লাভ নাই আর কি, এটা তোমাদের আসবে না। তো এখানে জাস্ট একটু তাও বলি যে কেন এটা হইলো না। এই যে এই তিনটা রেজিস্ট্যান্স, কোন তিনটা, এই যে 6, 32 আর 3, এরা মিলে একটা এই ওয়াই কনফিগারেশন তৈরি করছে। ওই বললাম ওয়াই ডেল্টা না, ওটার ওয়াইটা হচ্ছে বানানটা এরকম। সেই ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করলে গা, মানে এই ওয়াই কনফিগারেশনটাকে করেসপন্ডিং ডেল্টা কনফিগারেশনে কনভার্ট করলে গা এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করা যাবে। তো সেটা আমি অবভিয়াসলি এখন করব না। আহ, কারো যদি ইন্টারেস্ট হয় এটা দেখতে চাও, মানে একটা মানে ইয়ে থেকে গেল যে আমরা কমপ্লিট করলাম না জিনিসটা, তো হয়তো যদি আক্ষেপ লাগে তাহলে কনসালটেশনে আসবা, আমি সেক্ষেত্রে দেখা দিব। বাট একটা ফর্মাল ক্লাসে যেটা সিলেবাসে নাই সেটা আমি এরকম মানে ক্লাস শেষ হওয়ার পর অনেক অঢেল টাইম থাকলে তখন দেখা যাবে, এখন আমি দেখাতে পারবো না আর কি, সোজা কথা। সো সিআরই এটা আমাদের এখানে স্টপ থাকবে, এবং আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হোপফুলি আমরা, তাও তো এখানে 4টা টার্মিনালের রেসপেক্টেই বের করছি, যা যা দেওয়া ছিল 4 পেয়ার টার্মিনালের। আর এই এটাতে সমস্যা হওয়া উচিত না। তারপরেও যেটা দেখা যায় যে এটা অনেক রিস্কি একটা টপিক, এবং প্রচুর প্র্যাকটিস না করলে এখানে কনফিডেন্সটা ওভাবে ডেভেলপ করে না। সো যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, তো আবার হচ্ছে স্লাইডের ম্যাথ আছে, সবগুলো অ্যাটলিস্ট এই দুইটা রিসোর্স থেকে সবগুলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সার্কিট তোমার সবাই একটু সলভ করবা। এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন আমি টিউশন করাতাম, তখন আমার টিউশনের স্টুডেন্টদেরকে আমি এরকমও মানে অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক যাই বলো না কেন, এরকম দিছি যে ওই ইন্টারের বইয়ে যত সার্কিট আছে, হয়তো 100টা সার্কিট আছে, তপন স্যারের বইয়ে কথার কথা, সবগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে দিতাম। হ্যাঁ, কারণ কনফিগারেশন আইডেন্টিফাই করতে হলে তুমি যত ডিফারেন্ট কাইন্ড অফ সার্কিটের সাথে পরিচিত হবা বা দেখবা, এবং সেটা আইডেন্টিফাই করতে পারবা, তত দেখবা যে তোমার কনফিডেন্সটা বাড়ছে বা ক্লিয়ার হচ্ছে। তো এরকম তোমরাও করবা, সামনে সার্কিট দেখলেই একটু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করার চেষ্টা করবা। এবং তোমাদের ওই ওয়াই ডেল্টা টাইপের সার্কিট তো থাকবে না, বা থাকলেও এরকম ওই দুই টার্মিনালের রেসপেক্টে বের করতে দিবে না। সো ওইটা নিয়ে ভয়ের কিছু নেই। এখানে আমি তো এটা নিজের মতো করে সিআরই দিছিলাম। তো এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে আমরা একটু বলি, নাহলে আমরা নেক্সট টপিকে মুভ করব। ওকে, হোপফুলি নাই কারণ। আচ্ছা, তার আগে কেউ যদি লেটে এসে থাকি একটু অ্যাটেন্ডেন্সটা দিই এখন। অ্যাটেন্ডেন্স দাও নাই এরকম কেউ আসো? জি স্যার, আমি জি লিখে আসি। স্যার। আচ্ছা, একে একে। হ্যাঁ বলো, একজন নাম বলো। জি, আবু বকর মোহাম্মদ সামি। আবু বকর মোহাম্মদ সাই, হ্যাঁ ঠিক আছে। তারপর শাহরিয়ার রহমান। শাহরিয়ার রহমান, হ্যাঁ ঠিক আছে। তারপর স্যার আজওয়াদ আক্তার। আজবাদ আক্তার, ওকে। আর কেউ? আচ্ছা, আমি একটু কল করছি যারা অ্যাবসেন্ট আছে। আসিফ কামাল, অপিকা আহমেদ, আহ নুসাতুল করিম। ওকে, আচ্ছা আমরা নেক্সট টপিকে যাই তাহলে। আমাদের নেক্সট টপিক হচ্ছে কেসিএল এন্ড কেভিএল আর কি। সো কেসিএল কেভিএল আমরা কিন্তু কলেজে কিছু অনেকটাই জানছি এবং এনাফ জানছি, এবার জাস্ট একটু ম্যাথ সেট করে একটু রিফ্রেশ করে নিব। কেউ কি বলতে পারবে কেসিএল কি ছিল? কারশফস কারেন্ট ল। হ্যাঁ সেটা তো মানে ফুল ফর্ম। আমি যেটা জানতে চাইছি যে আচ্ছা আচ্ছা। হ্যাঁ লটা কি আর কি, কি বলে কেসিএল? আচ্ছা, আমি বলতেছি, সমস্যা নাই। সেটা হচ্ছে যে কাশ্যপের কারেন্ট ল আমরা কলেজে যেটা পড়ছি যে, বাংলা ভাষণেরটা আগে বলি। আহ, যে বর্তনীর কোনো বিন্দুতে আমার কি যতটুকু তড়িৎ প্রবাহ প্রবেশ করে ঠিক ততটুকু তড়িৎ প্রবাহই সেখান থেকে বের হয়ে যায়, তাই না? এইভাবে বলছে। বা কিছু বই এভাবেও থাকতো যে বর্তনীর কোনো বিন্দুতে আমার সকল তড়িৎ প্রবাহের সমষ্টি শূন্য, এভাবেও জিনিসটাকে বলা হইতো। আর ইংলিশ ভার্সন জাস্ট একটু ট্রান্সলেট করে নিবা হোপফুলি। বর্তনী মানে এখানে সার্কিট, আর বিন্দু মানেই নট, ঠিক আছে? আমি আর এটা রিপিট করছি না। হ্যাঁ, তো আহ, এইটা হ্যাঁ অবভিয়াসলি কারেক্ট, বাট এটা ছাড়াও এই কেসিএল এর আরেকটা অ্যাসপেক্ট আছে যেটা আমরা স্কুল কলেজে দেখি নাই। সেটা কি, যে বর্তনীর একটা বিন্দু হইতে হবে বা একটা সিঙ্গেল নোড হইতে হবে, নট নেসেসারি। তা সার্কিটের একটা বড় অংশেও এই কেসিএল এর লটা অ্যাপ্লিকেবল। কিরকম? যেমন আমি একটু এক্সাম্পল একটা সার্কিট ড্র করি। ধরো এই
মানে সার্কিটের একটা পার্ট ড্র করলাম ধরো। হ্যাঁ, তো এটা একটা কি নোড, রাইট? সো এই নোডে আমার ধরো আমি ধরে নিলাম কারেন্টের ডাইরেকশন আমার ইচ্ছা মতো আপাতত যেহেতু দেওয়া নাই, এই, তাই না? তাহলে এই হচ্ছে কি I1টা আমার ধরো ইন্টারিং কারেন্ট, এখানে I2 I3 বললাম। তাহলে I2 আর I3 কি আউটগোয়িং কারেন্ট, তাই না? মানে ওই মার্ক করা নোডটাতে I1 ঢুকছে, I2 আর I3 কি বের হচ্ছে, খুব সিম্পলি। সো কারশফের কারেন্ট ল যেটা বলে যে ইন্টারিং কারেন্ট ইকুয়াল টু সাম অফ আমার কি আউটগোয়িং কারেন্ট হবে। সো সাম অফ ইন্টারিং ইকুয়াল টু আমার সাম অফ কি আউটগোয়িং। এটা একটা ওয়ে। আর এটাকে তুমি যদি এইদিকে নিয়ে আনো তাহলে কি সাম অফ টোটাল কারেন্ট জিরো আসে। সো একই ইকুয়েশনকে একটু ডিফারেন্ট ওয়েতে বলা হয় আর কি। তো যাই হোক, তাহলে এই অনুযায়ী যদি আমি লিখি ইকুয়েশনটা কি দাঁড়ায়, I1 ইকুয়াল টু I2 প্লাস I3, এটাই হচ্ছে কারশফের কারেন্ট ল। এটা কিসের উপর বেস করে আসছে? যে চার্জ কোথাও আমার স্টোর থাকতে পারে না সার্কিটে, রাইট? চার্জ আমার মানে স্টোর থাকলে সেটা চার্জের কনজারভেশনকে আমার মানে কি ফলস প্রমাণ করে। সো এটা তো হয় না। সো এক জায়গায় চার্জ জমা থাকবে না, ওই জন্য যতটুকু ঢুকবে ততটুকুই বেরোতে হবে। এটা না হইলে এটা যেটা ইন্ডিকেট করে যে ওই বিন্দুতে চার্জটা জমা হচ্ছে। তো এসবই ঠিক আছে। কিন্তু আমি যদি বলি যে এইটাতে যেমন এরকম সিঙ্গেল নোট গুলোতে যেমন কেসিএলটা অ্যাপ্লিকেবল, আমি সার্কিটের একটা বড় অংশ চিন্তা করি, এই যে ধরো এইটুকু, এই পুরাটুকুতেও কিন্তু কেসিএলটা অ্যাপ্লিকেবল। মানে আমি পুরাটুকুকে ধরো একটা নোডের মতো চিন্তা করছি। এটা তো ফিজিক্যালি একটা নোড হচ্ছে না, অনেক কিছু আছে এর মধ্যে, এই যে সার্কেল করা অংশের মধ্যে। বাট আমি ওইটাকে একটা নোডের মতো ট্রিট করে আমি বলতে পারি যে এই বড় অংশের এই যে টোটাল যে ইন্টারিং কারেন্ট সেটা কি এখানে I1ই, কারণ I1ই তো এখানে ঢুকছে এই সার্কেলেও। সেই সেটা কার সমান হবে? এই সার্কেল থেকে বের হয়ে যাওয়া কারেন্টের সমান হবে। তো এই সার্কেল থেকে বের হয়েছে কোন কারেন্ট? ধরো এটা, এটার নাম আমি দিলাম ধরো I4 দিলাম কথার কথা। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট এটা বলে দিতে পারতাম যে I1 ইকুয়াল টু I4। যদিও I1 এর সাথে I4 এর কিন্তু এরকম ডাইরেক্ট লিঙ্কটা নাই, কারণ এই I2 I3 এখানে আসছে, ধরো I2 তো এখান দিয়েও ফ্লো করছে, আবার I3ও এখান দিয়েই ফ্লো করছে। হ্যাঁ, তারপর যে আর কি I4 হয়েছে। I1 আর I4 এর মধ্যে ডাইরেক্ট লিঙ্ক নাই, কিন্তু ওই যে ভিতরেও কারেন্ট গুলো এমন ভাবে স্প্লিট হয়ে আবার এক হবে যেন I1 আর I4 ইকুয়াল হয়। এটা হবে কেন? তুমি জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করো। সার্কিটের কোনো পয়েন্টে যদি চার্জ স্টোর হতে না পারে তাহলে পুরো সার্কিটের কোথাও চার্জ স্টোর হবে না, কারণ সার্কিট তো ইজ এ কালেকশন অফ নোডস, তাই না? তাহলে কোনো নোডেই যদি কারেন্ট স্টোর না হয় তাহলে সার্কিটের একটা বড় অংশ কোথাও কারেন্ট স্টোর হবে না। তাহলে আমি একটা বড় অংশ কি ইন্টারিং কারেন্ট ইকুয়াল আউটগোয়িং কারেন্ট পাবো। হ্যাঁ, এটা হচ্ছে ফিজিক্যাল ব্যাখ্যা। আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে দেখো, I1 সমান তো I3 আর I2 প্লাস I3 পাইলাম, সেই I2 I3 তো আবার এসে কি I4 বানাচ্ছে। তাহলে এখানে আমার সাম অফ ইন্টারিং কারেন্ট কত? I2 প্লাস I3, আর সাম অফ আউটগোয়িং কারেন্ট কত? I4। তাহলে এই যে এটার লেফট হ্যান্ড সাইড আর এটার রাইট হ্যান্ড সাইড এটা তো সেম, তাহলে I1 ইকুয়াল টু কি I4। ম্যাথমেটিক্যালিও তাই হচ্ছে। এইটাই। সো এটাই জাস্ট অ্যাড করার ছিল, কলেজের কেসিএল নলেজের সাথে এটাই অ্যাড করার ছিল। আর তুমি যদি চাও যে কেসিএল ইকুয়েশনটা ওই ইন্টার ইকুয়াল আউটগোয়িং এভাবেই যে লিখতে হবে তা না, তুমি ওই যে এক সাইডে সব কারেন্ট রেখে আরেক সাইড জিরো এভাবেও এক্সপ্রেস করতে পারো। সেক্ষেত্রে ইন্টারিংকে তুমি যদি প্লাস ধরো, আউটগোয়িং কে কি মাইনাস ধরতে হবে, অর ভাইস ভার্সা। সো আমি এই একই কেসিএল ইকুয়েশন এভাবেও লিখতে পারতাম যে I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল টু কত? জিরো। ইন্টারিংটাকে আমি প্লাস ধরছি আর আউটগোয়িং গুলোকে নেগেটিভ ধরছি। আবার চাইলে এভাবেও লেখা যেত যে I-I1 প্লাস কত I2 প্লাস কত I3 তোমার ইকুয়াল টু কত? জিরো। যে আমি ইন্টারিংটাকে নেগেটিভ ধরছি, আউটগোয়িং গুলোকে পজিটিভ ধরছি, যার যেটা ইচ্ছা। এটা আর কিছুই না, এই ইকুয়েশনের জাস্ট সাইড এক্সচেঞ্জ করলেই ওইটা চলে আসে। এইটুকু বোঝা গেছে সবার? বিশেষ করে এই যে এই পার্টটা, যে একটা সার্কিটের বড় অংশ আমি কেসিএল অ্যাপ্লাই করতে পারি। ইয়েস স্যার। ওকে, নেক্সট। তো এবার কেসিএল দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করবো। আমরা বেশি কেসিএল নিয়ে ঘাটাঘাটি করবো না, আমরা জানি এগুলো। সো এই প্রবলেমটাতে আসা যাক। কেসিএল দিয়ে আমাদের এই ভি নটটা বের করতে বলছে এই সার্কিটে। তো আমরা কেসিএল দিয়ে বের করতে বলছে। So আমাদের মানে একবার হইলেও কেসিএলটা অ্যাপ্লাই করতে হবে। এখানে সার্কিটটা ধরো তুমি অনেকভাবেই সলভ করতে পারো হয়তো, বাট বলছে যেহেতু কেসিএল এর অ্যাপ্লিকেশনটা তোমাকে দেখাতে হবে। তো আমরা যেটা করব যে ধরো আমার সার্কিটের একটা নোডকে আমি একটু গ্রাউন্ড ধরে নিই, ধরো এই নিচেরটাকে গ্রাউন্ড ধরে নিলাম। তাহলে আমরা গ্রাউন্ড বলতে কি বুঝি? একটা রেফারেন্স নোড। তো একটা রেফারেন্স নোডের ভোল্টেজ কিন্তু কি হয়? 0 ভোল্ট হয়। মানে ওটার রেসপেক্টেই আমি বাকিগুলোর ভোল্টেজ বের করতেছি আর কি, এই জন্য ওটাকে আমি 0 ভোল্ট ধরে নিলাম। অ্যাকচুয়ালি ওটার ভোল্টেজ জিরো কিনা এটা তো আমরা কখনোই জানতে পারবো না, কারণ এটা আমি প্রথম ক্লাসেই বলছি যে কোনো নোডের অ্যাবসলিউট পটেনশিয়াল কখনো বের করা যায় না। যাই হোক, এই নোডের ভোল্টেজ 0 ধরে নিলাম। আর আমি ধরো এই নোডটা যেটা আছে সেটার ভোল্টেজ আমি ধরে নিলাম ভি, ভি ধরলাম ধরো। ওকে, তো আমরা যেটা করব যে এই নোডটাতে আমি কেসিএল অ্যাপ্লাই করব। তো এই নোডের সাথে কয়টা কারেন্টের পাথ কানেক্ট আমি যদি দেখি, এইটা, এইটা, আবার এইটা, এই তিনটা, তাই না?
তাহলে আমাদের কেসিএল ইকুয়েশনে কয়টা টার্মস থাকবে? 3টা টার্ম থাকবে। তো এর মধ্যে 2টা পাথের কিন্তু কারেন্ট সোর্স আছে, সো তাদের কারেন্টের ভ্যালু কিন্তু একদম জানা। হ্যাঁ, একটা ডিপেন্ডেন্ট সোর্স, সেটা নিউমেরিক্যাল ভ্যালু জানা না, বাট অ্যাটলিস্ট এক্সপ্রেশন তো জানা। সো ওদের কারেন্ট খুব ইজিলি আমি পাইতে পারি। কিন্তু কথা হলো যে এই পাথের কারেন্টটা কত, তাইলে সেটা তো জানি না। আচ্ছা, না জানলে আমি একটা ধরো ভ্যারিয়েবল ধরে নেই, যে আমি ধরো এইদিকে কারেন্ট ধরে নিলাম, যেহেতু জানি না, আমি যে কোনো ডাইরেকশনে ইচ্ছা মতো একটা ভ্যারিয়েবল নিই কারেন্টের। এটার কারেন্টটা আমি ধরো নাম দিলাম আই। এবার আমার এই নোটটাতে, এই যে ভি ভোল্টেজের নোটটাতে আমি কেসিএল ইকুয়েশনটা যদি লিখি, ধরো ইনকামিং কারেন্টকে আমি নেগেটিভ দিতে চাই আর আউটগোয়িং কারেন্টকে পজিটিভ দিতে চাই, তো 25 আর এই যে 2v0, এই দুই কারেন্টই কি ঢুকছে ওই নোটটাতে। তাহলে কি হবে? -25 - 2v0, আর ওইদিকে আইটা এমন ধরছি যে সেটা বের হচ্ছে, তাই না? তাহলে কি প্লাস আই ইকুয়াল টু 0। হ্যাঁ, এখন এটা সলভ তো করা পসিবল না আপাতত। কেন পসিবল না? কারণ এই ইকুয়েশনে কয়টা ভ্যারিয়েবল আছে? ভি নট আর আই 2টা ভ্যারিয়েবল আছে, আর ইকুয়েশন কয়টা? একটা। আমার যতটা ভ্যারিয়েবল ততটা ইকুয়েশন লাগবে, তাই না? তো আমরা আরেকটা ইকুয়েশন লাগবে এই ভি নট আর আই, এদের থ্রুতে আরেকটা ইকুয়েশন আমার এখানে লাগবে সলভ করতে। তো একটু আমরা দেখি। আচ্ছা, এখানে ভি ভ্যারিয়েবলটা ধরে কোনো লাভ হলো না, যাই হোক, আমি ধর নোটটার নাম ভি দিলাম, এত এখানে হতাশার কিছু নাই। আমরা এবার যেটা দেখব যে ভি নট বা আই কাউকে হটানো যায় কিনা, এটা একটা ওয়ে। আর আরেকটা ইকুয়েশন তোমাকে তাহলে নিয়ে আনতে হবে, একই ব্যাপার আসলে, আমি একটু ঘুরাই বেঁচাই বলতেছি। তো ভি নটটা কি সেটা একটু আমরা বুঝি। এই যে 10 ওহম যেটা আছে, সেটার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স, তাই না? এবং পোলারিটিটা কিরকম? বামে মাইনাস প্লাস আর ডানে মাইনাস। তো আমরা কি জানি একটা রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কি? সিম্পলি তার ভোল্টেজ ড্রপের সমান। মানে তার মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের ভ্যালু ইনটু তার রেজিস্ট্যান্সের ভ্যালুই ওই ভোল্টেজ ড্রপটার ভ্যালুর সমান বা ভোল্টেজ ডিফারেন্সটার ভ্যালুর সমান। কিন্তু পোলারিটিটা কিরকম সেটা আমার ডিপেন্ড করবে যে কারেন্টটা কোন দিকে ফ্লো করছে। তো এই দশমের মধ্যে কারেন্ট কত? এই যে আমাদের ধরে নেওয়া আই, তাহলে দশমের মধ্যে ভোল্টেজের ডিফারেন্সটা কত হবে? 10 আই হবে। এখন এই ভিনট যে পোলারিটিতে দেওয়া আছে, আমাদের 10 আই এর পোলারিটিটাও কি সেটা হবে কিনা? আমরা কি জানি কারেন্ট আমার কি হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে ফ্লো করে, তাই না? তো আমি, হ্যাঁ, এখন আয়ের ভ্যালু জানি না, বাট যেটাই হোক ধরে নিছি তো একটা ডাইরেকশন, তাই না? তাহলে ডাইরেকশনটা কি? এই যে রাইট টু লেফট। তাহলে রাইট টু লেফটে যদি কারেন্ট ফ্লো করতে হয়, তাহলে আমাদের কোন পোলারিটিটা পজিটিভ হয়? রাইট পোলারিটিটাই। আর লেফট পোলারিটিটাই কি নেগেটিভ হয়। তাহলে আমরা যে 10 আই ভোল্টেজ ড্রপটা চিন্তা করছি, সেটার পোলারিটি কিরকম? ডানে প্লাস আর বামে মাইনাস। কিন্তু ভি নটের পোলারিটিটা কিরকম দেওয়া আছে? উল্টা না? তাহলে এই 10 আইটাই ভি নটের ভ্যালু 10 আই, কিন্তু সাইনের রিলেশনটা কি হবে? ভি নট ইকুয়াল টু -10 আই হবে না? এটা কি বোঝা গেছে? ইয়েস, ইয়েস স্যার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রচুর ভুল হয়। এই যে কারেন্টটা অন্যদিকে ধরে নিয়ে বা অন্যদিকে থাকলে ভি নট বা এই টাইপের কোনো ভোল্টেজ ডিফারেন্সটাকে যদি আগে থেকে মার্ক করা থাকে, সেটার সাথে নাম মিলছে কিনা পোলারিটিটা, ওই কারেন্ট অনুযায়ী ভোল্টেজ ড্রপের পোলারিটিটা বা ভোল্টেজ ডিফারেন্সের পোলারিটিটা, এটা কিন্তু চেক করে আমার ওই ভি নটের বা এক্সপ্রেশনটা লিখতে হবে। এবং এটা সামনেও কিন্তু এরকম অনেক সিচুয়েশন আসবে, তখন এই জিনিসটা খেয়াল রাখাটা খুবই ইম্পর্টেন্ট। এই একটা মাইনাসের কারণে তোমার পুরা ম্যাথ ভুল হয়ে যেতে পারে। তখন পার্সিয়াল পাবা, বাট তাও নাম্বার তো কাটা যাবেই, তাই না? সো একটু খেয়াল রাখতে হবে এইসব ব্যাপারে। তাহলে আমাদের আরেকটা ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? ভি নট ইকুয়াল টু -10 আই। হ্যাঁ, এই হচ্ছে দুই ইকুয়েশনের দুই ভ্যারিয়েবলের দুই ইকুয়েশন। এটা সলভ করলে আমি ভি নট পেয়ে যাব। তো সিম্পলি আমি এখানে অনেকভাবেই করতে পারি। ভি নটই যেহেতু পাওয়াটা আমাদের উদ্দেশ্য, আমি চাইলে আই কে এখানে এক্সপ্রেস করে নিতে পারি ভি নটের থ্রুতে। সো কি লেখা যায়? আই সমান লেখা যায় -v0/10, তাই না? -v0/10 ওইদিকে পাঠালে দিয়ে এই এক্সপ্রেশনটা এখানে বসাই দিবা, দিয়ে একটু সলভ করবা, তাহলেই ভি নট চলে আসবে। আমি আর বের করে দেখালাম না, বাট এই। তো এখানে আমাদের কেসিএল থেকে কোনটা আসলো? এই উপরের ইকুয়েশনটা আসলো। কেসিএল জিনিসটা কি? এটা কিন্তু তোমাকে পুরা সার্কিটে, মানে সার্কিটে তোমাকে যে জিনিসটা বের করতে যাচ্ছ সেটা সলভ করার জন্য একমাত্র এই কেসিএল ইকুয়েশন ইউজ করলেই যে হয়ে যাবে এমন কিন্তু না। মানে কেসিএল কোনো ইউনিভার্সাল সার্কিট সলভ মেথড না। হ্যাঁ, সো এটার সাথে যে আমরা যে ভি নট ইকুয়াল টু যে 10 আই, এই কনসেপ্টটা যে মানে এই ইকুয়েশনটা যে লিখলাম, এটা কোন কনসেপ্ট থেকে আসলো? সিম্পলি ওহমস ল থেকে আসছে, তাই না? সো কেসিএল এর সাথে এরকম হেল্প হিসেবে ওহমস ল, অনেক সময় কেভিএলও লাগতে পারে, এগুলো কিন্তু ইউজ করা লাগতে পারে। তো আমরা আজকে 9টা 20 বেজে গেছে, এই পর্যন্তই রাখবো। কেসিএল আমাদের হয়ে গেল অনেকটা। আচ্ছা, জাস্ট এই ম্যাথটা দেখাই দিই এক মিনিটে। আহ, তোমার এখানেও কেসিএল ইউজ করে ধরো আই বের করতে বলছে। আচ্ছা, না না, এটা একটু বড় আছে ম্যাথটা, এটা হবে না। আবার ও কেসিএল এর এই ম্যাথটাও আছে। আমরা নেক্সট ক্লাস তো হোপফুলি আমাদের অফলাইনে
পরশুদিন। সো আমরা পরশুদিন কেসিএল এর এই ম্যাথগুলো দেখাবো অ্যান্ড কিভিএলও শেষ করে ফেলবো, দিয়ে হয়তো আমরা নতুন টপিক ধরে ফেলতে পারি। আর নেক্সট দিন তাহলে কুইজ হচ্ছে না, যেহেতু আমাদের সিলেবাস শেষ হইলো না। আমাদের কুইজ হবে তাহলে নেক্সট মানডে, নেক্সট উইকের মানডেতে, রোজার মধ্যেই হবে, কিছু করার নাই। এই যে এই কেসিএল কেভিএল এর যে স্লাইডটা আছে 2 নাম্বার স্লাইড নাকি, না 3 নাম্বার স্লাইড, হ্যাঁ। সো এই 3 নাম্বার স্লাইড পর্যন্ত এই তোমার 1, 2 আর 3 এই 3টা স্লাইডের উপর কুইজ হবে মানডেতে। সো ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? স্যার এই স্লাইডগুলোকে আপনি দিয়ে দিবেন? না না, এটা তো পূর্বে অ্যান্সার জেনারেল অ্যানাউন্সমেন্টে বহু আগেই পোস্ট করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওখান থেকে একটু সেভ করে নিবা আর কি। ওকে, সো কারো কোনো স্যার কোয়েরি না আমাদের থাকলে, কোনো হ্যাঁ, বই সম্পর্কে কি স্যার বলা যাবে কোনো বই পড়ার জন্য? ওই যে পূর্বে অ্যান্সার যে বইগুলো দিয়ে রাখছে ওগুলোই দেখতে পারো। আমি রেকমেন্ড করবো সাদিকুর বইটা আর কি, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিটস বাই আলেকজান্ডার এন্ড সাদিকু। ওইটার থিওরিটা খুব সুন্দর। যারা বই পড়ার অভ্যাস আছে, যে ভিডিও দেখে হয়তো কমফোর্টেবল লাগে না, তারা সাদিকুর বইয়ের থিওরিটা পড়বা। একটু টপিক মিলাই মিলাই পড়বা, সবকিছু ওখানকার নাই এখানে আমাদের কোর্সে, বাট টপিকের নাম দেখলেই আর কি চিনতে পারবো। বেসিক্যালি প্রথম দিকে চ্যাপ্টার 1, 2, 3, 4 মোটামুটি পুরাটাই আছে। অ্যাপ্লিকেশন বাদে, অ্যাপ্লিকেশন থাকে ওই যে চ্যাপ্টারের লাস্টে, ওইটা বাদে মোটামুটি সবই আছে। সো একটু লাইন বাই লাইন পড়লে দেখবা যে ভিডিও দেখে যে কাজ হয়, বই পড়েও সেটা আরো ক্লিয়ারলি হবে। হ্যাঁ, আমারও বই পড়ার অভ্যাস ছিল স্টুডেন্ট লাইফে, আমি ভিডিওর চেয়ে বই প্রিফার করতাম। সো যারা এরকম বই পড়ো, সাদিকের বইটা পড়লেই এনাফ। আর ম্যাথ করার জন্য আমি তো বলছি যে স্লাইডের ম্যাথ আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করলেই এনাফ। তারপরে তোমার হাতে টাইম থাকলে সাদিকের বইয়ের ম্যাথ একটু ইজি। তুমি যদি ডিফিকাল্ট চ্যালেঞ্জ চাও তাহলে এই নিলসন আর রিডেল, নিলসন এন্ড রিডেল, এটাও পূর্বায়ন স্যারের তোমার দিয়ে রাখছে আর কি তোমাদেরকে, ওই টেক্সট বুক বলে একটা পার্ট আছে ওই অ্যানাউন্সমেন্টে দেখবা। নিলসন, নিলসনের যে বইটা আছে ওইটা ম্যাথ গুলো বেশ ডিফিকাল্ট টাইপের হয়, ওখান থেকে দেখতে পারো চাইলে। ওকে, সো আমি মিটিং এন্ড করতেছি, অন্য ক্লাসে যাও তোমরা তাহলে, পরশুদিন দেখা হচ্ছে ইনশাআল্লাহ।